আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের এসএসসি পাওয়ার প্লের একটা উচ্চতর গণিতের ক্লাস হবে এবং যেটা হচ্ছে সম্ভাবনা। তো এই সম্ভাবনার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি এবং খুব সুন্দর করে করতে পারি, সেটাই আজকে তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে দেখাবো। সো তোমরা যারা আছো তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। বিশেষ করে এবার যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই সম্ভাবনা চ্যাপ্টারটি যেরকম ইম্পর্টেন্ট, একই সাথে হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা কিভাবে খুব সহজে বুঝতে পারবে সেটাই আজকে ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি একটু শেয়ার করে দিই আমার নিজের গ্রুপেও, সাথে বন্দিবাসলা স্কেলেও। ওকে, তোমরা সবাই একটু দ্রুত চলে এসো। শেয়ার ডান খুলনা থেকে। ওকে, তো এই সম্ভাবনা চ্যাপ্টারটা তোমরা কারা কারা পড়ছো একটু বলো তো এসএসসিতে, বা তোমাদের যে উচ্চতর গণিতে যে সম্ভাবনা চ্যাপ্টারটি রয়েছে তোমরা কি এটা আসলে পূর্বে করেছো কিনা। তো আমার জানা মতে তোমরা প্রত্যেকে এই চ্যাপ্টারটি করেছো, কেননা সম্ভাবনা চ্যাপ্টারটি মজারে আছে, খারাপ না, অনেক মজার আছে। তো এই চ্যাপ্টারটা আরেকটু কিভাবে তোমাদেরকে সহজে বোঝানো যায় তার জন্যই আমি আজকে অ্যাকচুয়ালি লাইভের মধ্যে আসছি। তো এখানকার যে টপিকসগুলো আছে, তো আমি হয়তো বা সবগুলো টপিকস তোমাদের আজকে নাও করাতে পারি, অর্ধেকগুলো টপিকস করাবো। তবে সেই অর্ধেকগুলো যে টপিকস করাবো সেগুলো তুমি দেখবা যে এতই সহজ লাগতেছে যে পরবর্তীতে এরকম টাইপের অঙ্ক আসলে তুমি চোখ বন্ধ করে অঙ্কগুলো করে ফেলতে পারবা। মানে কারো খাতা দেখতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না যে উত্তর কত, তুমি নিজে নিজে অ্যান্সারটা বের করে ফেলতে পারবে। এবং এখানে আমি বেশ কিছু প্রশ্ন রাখছি যেগুলো তোমার কাছে একটু আনকমন মনে হতে পারে। তো সেই প্রশ্নগুলো এই কারণে রাখছি যে যেন তোমাদের একটু ভালো লাগে যে না, এটার সাথে কানেক্টেড আরও কিছু অঙ্ক আছে। ওকে, এবং আমি এটাও জানি যে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে ছোটোখাটো কিছু অঙ্ক আছে এবং অথবা, তো এগুলোতে তোমাদের একটু প্রবলেম হয়ে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। আর তোমরা অলরেডি জানো যে আমাদের কিন্তু এসএসসি পাওয়ার প্লে যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে গিয়েছে এবং আমাদের অথবা 15 তারিখের পরে আমাদের মেইন কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে। আর এই আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে তোমরা কিন্তু জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে বিজিএস, আইসিটি, সব সাবজেক্টে কিন্তু আছে। অর্থাৎ তুমি যদি শেষ মুহূর্তে যদি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে আমার মনে হয় না যে পাওয়ার প্লে প্রোগ্রামে কোনো বিকল্প আছে। এই পাওয়ার প্লে প্রোগ্রামটা যেমন আমাদের এসএসসি এর জন্য, এসএসসি শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, একই রকমভাবে আমাদের এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো যেহেতু আমাদের এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য আমরা অলরেডি লঞ্চ করে ফেলেছি, সো তোমরা যারা এখনও এনরোল করো নাই আমার মনে হয় খুব দ্রুত এনরোল করে ফেলা উচিত। কেননা যখন আমাদের মেইন পর্বের ক্লাসগুলো শুরু হবে প্রাইভেট গ্রুপের মধ্যে, তখন তুমি যদি শুরু থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকো তাহলে আমাদের রুটিনের সাথে তুমি নিজেকে খুব সুন্দর করে ম্যাচ করে ফেলতে পারবে এবং তোমার কাছে খুব একটা বেশি কঠিন মনে হবে না। বা তুমি যখন পরবর্তীতে ভর্তি হবা তখন তুমি দেখবে অনেকগুলো ক্লাস রেকর্ডেড আকারে আছে, তখন তোমার কাছে একটা প্রেশার ফিল হতে পারে। সো তুমি যদি মেন্টাল প্রেশার থেকে যদি একটু রিলিজ পেতে চাও তাহলে অবশ্যই আমার মনে হয় যে শুরু থেকে তুমি ক্লাসগুলোর সাথে যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে আসি। তো আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সম্ভাবনা বলতে কি বুঝো বা সম্ভাব্যতা বলতে কি বুঝো, আমাদের বইয়ের মধ্যে প্রথমে অনেক কিছু আছে যে নিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, তারপর সমসম্ভাব্য ঘটনা, এরকম অনেকগুলো কিছু কথাবার্তা আছে। তো সেগুলো নিয়ে আমি কোনো কথাবার্তা বলতেছি না, আমি ডিরেক্টলি তোমার সাথে প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেই প্রবলেমগুলো তুমি কীভাবে খুব সহজে সমাধান করতে পারবা সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। তো এই জন্য আমাদের এখানে বলা যায় একটাই সূত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্ভাব্যতা বলতে বা সম্ভাবনা যে সূত্রটা আছে সেটা।
তো সম্ভাব্যতা বলতে আমরা আসলে কি বুঝি বলতো, উপরে সবসময় থাকে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে থাকে হচ্ছে কি বলতো মোট ঘটনা। যেমন আমরা যখন একটা মুদ্রা নিক্ষেপ করি, আমরা মুদ্রার প্রত্যেকে চিনি, পয়সা আমরা প্রত্যেকে দেখছি, তো এই মুদ্রার দুইটা পিঠ আছে। তুমি যদি এখন বর্তমানে দেখো তুমি দেখবা যে একদিকে থাকবে যমুনা, একদিকে থাকবে হচ্ছে পড়াশোনা একটা আইকন থাকে, অথবা একদিকে মুজিব থাকে, আরেকদিকে কি থাকে বলতো যমুনা ব্রিজ থাকে। তো এখন ভিন্ন ভিন্ন জিনিসপাতি আছে। তো আমরা দেখি যে মুদ্রার হচ্ছে দুইটা পিঠ আছে। তো এই দুইটা পিঠকে সাধারণত হেড আর টেল বলা হয়ে থাকে। আমরা যখন ক্রিকেটের ম্যাচগুলো দেখি তখন বলা হয় হেড নাকি টেল। সো মুদ্রা হচ্ছে দুইটা পিঠ থাকে। সো আমরা যখন একটা মুদ্রা নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা বলবো সেই মুদ্রার হচ্ছে মোট ঘটনা হচ্ছে দুইটা, আর অনুকূল ঘটনা কোনটা। এই যে আমরা যখন টস করি না, বাংলাদেশে যখন আমরা টস করি, যখন আমরা ক্রিকেট খেলাগুলোতে টস করি, তখন তো আমরা হেড আর টেল বলি না, তখন আমরা আমাদের মুদ্রার মধ্যে যে আইকনগুলো থাকে সেগুলো আমরা বলি যে যমুনা নিবা নাকি খেলাধুলা নিবা, বা যমুনা নিবা নাকি তুমি মুজিব নিবা, যে কোনো তুমি একটা বলো, দেন ওকে টস করা হয়। তাহলে টস করার পর তোমার হাতে অথবা গ্রাউন্ডের মধ্যে যেটা পড়ে সেটা কি হয়, তা ওই টিম জিতে যায়। তার মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুকূল ঘটনা। যে টস করার পরে তুমি যে ঘটনাটা দেখতে পাও সেটা হচ্ছে তোমার অনুকূল ঘটনা। বা টস করার পূর্বে তুমি কিন্তু জানো যে কী কী ঘটনা আছে, বা টস করার পরে তুমি কিন্তু একটা ঘটনা দেখতে পাও মুদ্রার উপরের পিঠটা, আর নিচের পিঠটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে থাকে বা হাতের তালুর মধ্যে থাকে। সো উপরের পিঠে যে ঘটনাটা থাকে তাকে বলা হয় কি বলতো অনুকূল ঘটনা। এটা দিয়ে তুমি একই রকমভাবে চিন্তা করতে পারো, ছক্কা দিয়ে চিন্তা করতে পারো, যে কোনো কিছু দিয়ে তুমি চিন্তা করতে পারো। সো আমাদের মোট ঘটনা হচ্ছে আমরা যেটা নিয়ে আমরা তোমার সম্ভাবনা তৈরি করবো সেইটা আসলে কতগুলো ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আমাদের মোট ঘটনা, আর অনুকূল ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা অনুকূল ঘটনা বলে থাকি। তো এই সূত্রটা আমরা একটু জেনে রাখবো, কারণ এই সূত্রটা আমাদের প্রত্যেকটা ম্যাথের মধ্যে কাজে দিবে। তো প্রথমে হচ্ছে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেই টাইপটা হচ্ছে আমাদের মুদ্রা সংক্রান্ত। সেই টাইপটা হচ্ছে আমাদের কি মুদ্রা সংক্রান্ত। বাংলাদেশে আমরা আসলে মুদ্রা বলি না, আমরা বলি পয়সা আছে, টস করার জন্য বলি পয়সা আছে কিনা। তো এটা আসলে সেই পয়সা সংক্রান্ত বা মুদ্রা সংক্রান্ত। তো এটা মুদ্রা সংক্রান্ত নিয়ে আমরা আসলে যে ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার সেই ইনফরমেশনগুলো আমরা জানবো, এবং সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কীভাবে ম্যাথগুলোকে খুব দ্রুত করব সেটা আমরা জানবো। ঠিক আছে, ওকে। তো একটু দেখো, তোমাদের কাছে একটু আনকমন লাগতে পারে আমার প্রথম লাইনটাই, তবে আমি মনে করি যে তোমরা এটা দিয়ে খুব সহজে অঙ্ক করতে পারবে। যেমন যে কোনো কিছু সম্ভাবনা তোমার কাছে তারা চাইতে পারে, সম্ভাবনা। মুদ্রার ক্ষেত্রে বলতেছি, কিন্তু মুদ্রার ক্ষেত্রে সম্ভাবনা উপরে হচ্ছে NCR আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই সূত্র কি দেখছো? উপরে হচ্ছে NCR আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n। মুদ্রা সংক্রান্তর যে কোনো অঙ্ক তুমি যদি দেখতে পাও তাহলে সেটা সূত্র হচ্ছে এটা, NCR ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n। একটু আমাকে কমেন্ট করে বলবা যে তোমরা কি আসলে এই সূত্র দিয়ে মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলো করেছো নাকি অন্য কোনো সূত্র দিয়ে করেছো, একটু বলো তো দেখি। একজন বলছে দেখি নাই, না ভাইয়া এই সূত্র দেখি নাই। বিশ্বাস করো তোমরা এই সূত্র দিয়ে অঙ্ক করো, কিন্তু তোমরা কেউ এই সূত্র দেখো নাই। বুঝছো, তোমরা এই সূত্র দিয়ে অঙ্ক করছো কিন্তু তোমরা কখনো এই সূত্রটা দেখো নাই। ওকে, তো এই সূত্রটা আসলে বেনিফিটটা কি বা এটা আমাদের উপকারিতা কি? বিশ্বাস করো এই সূত্রটা ইউজ করলে ওই যে তোমরা নমুনা ক্ষেত্র বের করো না, ওই নমুনা ক্ষেত্রের দিকে তাকানো দরকার নেই। এই সূত্র থাকলে তোমরা খুব সহজে অঙ্কগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবা। নমুনা ক্ষেত্রে দরকার নেই। নমুনা ক্ষেত্রে কোনটা? ওই যে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো, ওইখানে যে ঘটনাগুলো থাকে তোমরা একটা নমুনা বিন্দু বের করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করো, নমুনা ক্ষেত্র তৈরি করে ফেলো। সো ওগুলার কোনো প্রয়োজন নাই, নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু দরকার নাই। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, ডিরেক্টলি অঙ্ক পাবো। ঠিক আছে, তোমাকে আমি যদি বলি একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র নির্ণয় করো, করতে পারবা। যখন বলবো একটা মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র তৈরি করো, তখন তুমি অজ্ঞান হয়ে যেতে পারো, কেননা তার নমুনা বিন্দু অনেকগুলো বের হয়ে আসবে, 2 টু দি পাওয়ার 5। সো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তখন আমাদের পরীক্ষার মধ্যে সাদা 9 বার বলুক, 10 বার বলুক, 100 বার বলুক, আমরা খুব সহজে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো এখন আমাদেরকে জানতে হবে যে ভাই এন বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর বলতে কি বোঝাচ্ছেন, আবার এখানে সি বলতে কি বোঝাচ্ছেন। সমস্যা নেই, আমরা প্রত্যেকটা মানে এখন জানবো এক এক করে। তো প্রথমে হচ্ছে এন, প্রথমে হচ্ছে আমরা এন। এন মানে আমরা মনে রাখবো মুদ্রার নিক্ষেপ সংখ্যা, মুদ্রার নিক্ষেপ সংখ্যা, অর্থাৎ
একটা মুদ্রা তোমাকে কতবার নিক্ষেপ করতে বলা হয়েছে? তোমাদের বইয়ের মধ্যে কি প্রশ্ন আসছে না যে একটা নিউট্রাল মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হচ্ছে, একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হচ্ছে, এরকম প্রশ্ন আসছে না? তো এই এন দ্বারা আসলে এটাই বুঝাবে যে মুদ্রার নিক্ষেপ সংখ্যা। ঠিক আছে, এরপরে তোমাদের কাছে কিরকম প্রশ্ন করে স্যাররা যে 2টা হেড পাওয়ার সম্ভাবনা বের করো, 2টা টেল পাওয়ার সম্ভাবনা বের করো, 3টা টেল পাওয়ার সম্ভাবনা বের করো, এরকম প্রশ্ন করে না? হ্যাঁ ভাইয়া এরকম প্রশ্নটা করে। তাহলে আমাদের এই যে আর আছে, এই আর দ্বারা কি বুঝায়? আর দ্বারা বুঝায় প্রশ্নে এইচ অথবা, এটা অথবা দিলাম, এইচ অথবা টেল এর সংখ্যা, টেল এর সংখ্যা। অর্থাৎ আমাকে প্রশ্নের মধ্যে কয়টা হেড চাচ্ছে অথবা কয়টা টেল চাচ্ছে, এই আর দ্বারা আমার এটাই বুঝায়। ঠিক আছে, তার মানে এই যে এন দ্বারা কিন্তু মুদ্রা নিক্ষেপ সংখ্যা, এ এন আর এ এন সেম। আর এই আর মানে কি বলতো, প্রশ্নে আমাকে কি চাচ্ছে, কয়টা হেড চাচ্ছে বা কয়টা টেল চাচ্ছে, সেটা দ্বারা আমার আর কে বোঝায়। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে সি মানে কি? দেখো ভাইরা, সি কিন্তু তোমরা দ্বিপদী বিস্তৃতির মধ্যে সি দেখে আসছো, NC0, NC1, NC2 তোমরা দেখে আসছো। সি মানে হচ্ছে কম্বিনেশন। যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমাদের একটা অধ্যায় আছে, সেটার নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো এই সমাবেশের মধ্যে আমরা পড়ি হচ্ছে NCR। তো এই যে সি আছে, এই সি তুমি ক্যালকুলেটর থেকে বের করতে পারবা। ক্যালকুলেটরের মধ্যে তুমি সি দেখতে পাবা। সিটা আমরা কিভাবে পাবো? শিফট চেপে হচ্ছে ভাগ। তুমি যদি ক্যালকুলেটরে শিফট চেপে যদি ভাগ চাপো তখন তুমি দেখবা হচ্ছে সি চলে আসছে। তাহলে ক্যালকুলেটর থেকে আমরা এটা কিভাবে পাবো বলতো? আমরা হলো শিফট বাটনটা চাপবো, এই বাটনটা চাপার পরেই আমরা সাথে সাথে হচ্ছে ভাগ, এই ভাগ চিহ্নটা অ্যাপ্লাই করব, তখন আমরা দেখতে পাবো হচ্ছে সি চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেটর থেকে কিভাবে সিটা পাবো? সিটা পাবো হচ্ছে আমরা শিফট দেন হচ্ছে ভাগ চাপবো, তাহলে আমরা দেখবো সি চলে আসছে। ঠিক আছে, তাহলে এন হচ্ছে একটা সংখ্যা, আরও হচ্ছে একটা সংখ্যা, আর ক্যালকুলেটর থেকে যদি আমরা কখনো বের করতে চাই সি, তখন আমরা বলবো সি হচ্ছে শিফট চেপে ভাগ চাপবো, তাহলে আমার সিটা চলে আসবে। তাহলে এ হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, এ হচ্ছে আমাদের মোট ঘটনা। তাহলে এই অনুকূল ঘটনা আর মোট ঘটনা দিয়ে আমরা কিভাবে আমাদের মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলো সহজে করতে পারবো, চলো একটু দেখে আসি। এটার জন্য আমার কোনো নমুনা খেতে দরকার নাই, কোনো নমুনা বিন্দু জানা দরকার নাই, আমি পটাপট অঙ্কগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এত একটু মনে রাখো। একটু নতুন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এটা দিয়ে তুমি যদি অঙ্ক করো স্যার 1 নম্বর কাটবে না, কেননা এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি করে আসতাম, কিন্তু আমরা কখনো এনসিআর লিখতাম না। আজকে আমরা এনসিআরটা লিখতে পারবো, সমস্যা নেই। এখন চলো আমরা একটু দেখি যে এখান থেকে আসলে অঙ্কগুলো কিভাবে করা যায়। প্রথম একটা অঙ্ক দেখো, একটা নিরপেক্ষ মুদ্রাকে 5বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে কেন বলছি? কারণ আমরা দিন শেষে দেখি যে উপরের পিঠে কি পড়ছে, হেড নাকি টেল। ঠিক আছে, তাহলে এই জন্য বলা হয়েছে কতবার নিক্ষেপ করতে বলা হয়েছে বলো তো? 5বার। এই যে দেখো 5বার নিক্ষেপ করতে বলা হয়েছে। এখন আমি যদি তোমাকে বলি ভাই এটা তুমি একটু বের করো তো নমুনা বিন্দুগুলো, তুমি দেখবা তার নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে মেবি 32, অর্থাৎ নমুনা বিন্দু আসবে 32টা। আর এখানে 32টা লেখা অনেক কঠিন কাজ। হ্যাঁ, তো আমরা ওই নমুনা বিন্দুগুলো বা নমুনা ক্ষেত্র না বের করো আমরা কিন্তু খুব দ্রুত এখন করতে পারবো। তো চলো একটু দেখে আসি। ওকে, ফার্স্টে একটু খেয়াল করো, আমরা এক এক করে একটু বের করার চেষ্টা করি। যেহেতু এখানে 5বার তোমাকে নিক্ষেপ করতে বলছে, তাহলে আমি যদি তোমাকে বলি যে এন এর মান কত, এন কত, বা এন হচ্ছে আপনার 5, এন হচ্ছে কত? 5। কেন এন 5 বলছে বলো তো? কারণ ভাইয়া আমাকে একটু আগে বলা হয়েছে এন হচ্ছে মুদ্রা নিক্ষেপের সংখ্যা। তাহলে কতবার মুদ্রাটা নিক্ষেপ করতে বলছে? 5বার, এই জন্য এখানে 5। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই যে ভাইয়া এই জায়গাতে কেন 2 টু দি পাওয়ার n হয়েছে? এই 2টা কেন হয়েছে? এখানে 2 কেন হয়েছে? তার কারণটা হচ্ছে যে মুদ্রার পিঠ হচ্ছে 2টা, মুদ্রার পিঠ 2টি। এই জন্য আমরা মুদ্রার ক্ষেত্রে মোট ঘটনার সূত্র বলে হচ্ছে 2 টু দি পাওয়ার n, কারণ মুদ্রার হচ্ছে 2টা পিঠ। যেমন ছক্কা নিয়ে যখন তুমি কথাবার্তা বলবা তখন দেখবা আমি 2 এর জায়গায় 6 লিখতেছি। ভাই কেন 6 লিখতেছেন? কারণ ছক্কার 6টা পিঠ আছে, সেটা আমরা ছক্কার টপিক্সে গিয়ে দেখবো। বাট এখন আমাদের 2 টু দি পাওয়ার n কেন হয়েছে? 2 হয়েছে কারণ আমাদের মুদ্রার হচ্ছে 2টা পিঠ, এই জন্য বলা হয় 2, আর n হচ্ছে সেই মুদ্রাটাকে কয়বার নিক্ষেপ করা হচ্ছে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা যদি এখন আমাদের n এর মান হচ্ছে 5,
আর আর এর মান কিন্তু তুমি আসলে কিভাবে পাবা, আর হচ্ছে প্রশ্ন থেকে পাইতে হবে। দেখো আমি কিন্তু আর মানে বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো যে আর কিন্তু প্রশ্ন, তার মানে তুমি প্রশ্ন থেকে আর এর মানটা পাবা, আর এন এর মানটা তুমি অবশ্যই উদ্দীপক থেকে পাবা। তাহলে এখন দেখো তো আমাদের কি বলছে, 3টি এজ পাওয়ার সম্ভাবনা। কয়টি এজ? 3টি এজ। তাহলে আমরা একটু লিখি যে প্রবাবিলিটি অফ 3H, একটু ভালো মতো করে বুঝে নাও যে এটা কেন লিখলাম, পিতে হচ্ছে প্রবাবিলিটি, আর 3H কেন, কারণ 3টি এজ পাওয়ার সম্ভাবনা, যেটা এখানে 3H লিখছি। এবার উপরে লিখতে হবে কিছু একটা, নিচে লিখতে হবে কিছু একটা। উপরে কি অনুকূল ঘটনা, আর নিচে কি বলতো মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা আমরা কিভাবে লিখবো, এনসিআর। আর এন এর মান কত ভাই, এন এর মান হচ্ছে 5, তাহলে লিখবো হচ্ছে 5, তারপরে লিখবো হচ্ছে সি, 5C। আর আর কোথায় পাবো, এই যে দেখো প্রশ্নের মধ্যে কয়টা এইচ এর কথা বলছে, 3টা এইচ এর কথা বলছে, এই জন্য আমি এখানে লিখবো হচ্ছে কত, 3, 5CR, 5C3। কেন, কেননা এনসিআর। নিচে কি হবে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n এর মান কত, 5, এই যে 5, n এর মান কত, 5। এখন ভাইয়া তুমি যদি ক্যালকুলেটর চাপো, তারা তোমাকে খুব সুন্দর অ্যান্সার দিয়ে দিবে। দেখো আমি হচ্ছে প্রথমে 5 লিখবো, তারপরে শিফট চেপে ভাগ দিব, সি চলে আসবে, তারপর 3 দিব, কত আসছে, 10 আসছে। উপরে আসবে 10 আর নিচে আসবে কত, 32। তুমি যদি কাটাকাটি করতে চাও তাহলে কাটাকাটি করবা, নাহলে এটাই তোমার অঙ্কের অ্যান্সার, এটাই তোমার অঙ্কের অ্যান্সার। একজন 5/16 বলছে, সঠিক উত্তর 10/32 বলা, 5/16 বলা, একই কথা। ঠিক আছে, এবার পরেরটাতে চলে আসো। দেখো আমরা পরেরটা করতে পারতেছি কিনা, এখন আর সময় লাগবে না। কি বলছে, 3টি টি পাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা বলবো প্রবাবিলিটি অফ 3T, মানে 3টা টি পাওয়ার সম্ভাবনা। একই রকম ভাবে বলবো, উপরে কি লিখবো, এনসিআর, এনসিআর। তাহলে এন এর মান কত, 5, এনসি, আর এর মান কত, এই যে দেখো আর এর মান কত, 3, এনসিআর ডিভাইড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n, n এর মান কত, 5। এখন তুমি দেখবা যেটা ক্যালকুলেশন করলে সেম উত্তরে আসবে 10/32, বা তুমি কাটাকাটি করে যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ভাইয়া পয়েন্ট লিখলে কি হবে না, দরকার কি তোমার পয়েন্ট লেখার, তোমার দরকার কি পয়েন্ট লেখা, তুমি এটাকে ভগ্নাংশ আকারে লিখে রাখো না, সমস্যা কি, সমস্যা নেই তো। কেন কঠিন কাজ করতে চাও, সহজ কাজ আছে, সহজভাবে আমরা আগাবো, তাই না? এবার পরেরটাতে একটু তুমি খেয়াল করে দেখো যে তারা এখানে একটু দুষ্টমি করে বলছে সবগুলো এজ, সবগুলো এজ। ভাইয়া তারা তো এখানে উল্লেখ করেনি যে এতগুলো এজ পাওয়ার কথা, তারা বলছে সবগুলো এজ। কয়টা এজ পাওয়া যায় ভাই, এটা তোমার কাছে আমার প্রশ্ন। একটা মুদ্রাকে তুমি 5 বার নিক্ষেপ করছো, তাহলে এখানে তুমি সর্বোচ্চ মানে সবগুলো এজ পাবা, এরকম মানে এরকম কি হইতে পারে, মানে কয়টা এজ তুমি সর্বোচ্চ পাইতে পারো, একটু কমেন্ট করে বলো তো। যে আমি সবগুলো এজ বলছি, তার মানে অ্যাকচুয়ালি কয়টা এইচ এর কথা বলছি, একটু বলো তো। সবগুলো এজ বলতে আমি কয়টা এইচ এর কথা বলছি, একটু বলো তো। 5, গুড। সবগুলো, মানে তুমি একটা মুদ্রাকে 5 বার নিক্ষেপ করছো, তুমি 5 বার এজ পাইতে পারো, 5 বার এজ পাইতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে সবগুলো এজ বলছে, ভালো কথা, বাট আমরা বলবো যে প্রবাবিলিটি অফ 5 এজ। কেন, কারণ আমাদেরকে 5 বার নিক্ষেপ করতে বলছে। কতবার নিক্ষেপ করতে বলছে, 5 বার নিক্ষেপ করতে বলছে। ইকুয়াল টু, উপর হচ্ছে কি আবার এনসিআর, বলো এন এর মান কত, এন এর মান কিন্তু আমাদের 5, তাহলে এন হচ্ছে 5, সি, আর আর এর মান হচ্ছে এখান থেকে পাবো, এই যে এখান থেকে 5, এনসিআর, আর দিয়ে হবে 2 টু দি পাওয়ার কত, এন। আর 5C5 তুমি ক্যালকুলেটর চাপো, তোমাকে তারা 1 দিবে। 5C5 চাপো, 5C5 1 দিবে, এই যে 1, আর এখানে হচ্ছে কত, 32। এটা হচ্ছে অ্যান্সার। তুমি যদি নমুনা ক্ষেত্র অঙ্কন করো, তুমি দেখবা সবগুলো এইচ আসছে, বা 5টা এইচ আছে, এরকম একটাই নমুনা বিন্দু পাবা। ওই যে একটাই নমুনা বিন্দু আসছে আমার। একটু খেয়াল করে দেখো এরপরটা কি বলছে, একটিও এইচ না পাওয়ার সম্ভাবনা। তার মানে কি, এইচ একটাও থাকবে না, এইচ একটাও থাকবে না। তাহলে এইচ যদি একটাও না থাকে, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতো, শূন্য এইচ। এটা আবার হাইড্রোক্সাইড না কি যেন হয়, ওটা আবার কেমিস্ট্রি চিন্তা করো না, এটা হলো শূন্য এইচ, মানে একটাও আমার কি নাই, একটা আমার হেড নাই, মানে শূন্য এইচ। তাহলে আমি এখন বলবো হচ্ছে কি, দেখো 5C0, আর এখানে কি বলবো 2 টু দি পাওয়ার 5, আর 5C0 ক্যালকুলেটর চাপা 1 দিবে, 32 দিবে। এটা হচ্ছে অ্যান্সার, 5C0 2 টু দি পাওয়ার 5। এখন তুমি যদি নমুনা ক্ষেত্রে বা নমুনা বিন্দু করো, তুমি দেখবে আসলে একটাই ঘটনা ঘটতেছে। তো ওই কাজটার থেকে আমরা যদি এইভাবে করি, তাহলে তুমি দেখবে অঙ্কটা আরও তোমার কাছে সহজ লাগতেছে, খুবই সহজ লাগবে অঙ্কটা, কঠিন লাগবে না। ঠিক আছে।
গুড, এই তো সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। 1/32, গুড। এবার তোমাদের কাছে এই দুটা কথা খুব কঠিন মনে হয়, একটা হচ্ছে কমপক্ষে, একটা হচ্ছে বড় জোর। কমপক্ষে এবং বড় জোর এই দুটো শব্দ ইউজ করে তুমি দেখবা অনেকবার বোর্ড পরীক্ষাতে বলো বা তুমি তোমার কলেজ স্কুল পরীক্ষাতে হয়তো বা তুমি দেখেছো। তো কমপক্ষে আর বড় জোর নিয়ে ভাবার কিছু নাই, একবারেই সহজ একটা জিনিস। আমরা আসলে প্রত্যেকে গ্রেটার দেন আর লেস দেন চিনি, তো আমরা আসলে কমপক্ষে আর গ্রেটার দেনকে আমরা তোমার ওই গ্রেটার দেন আর লেস দেন দিয়ে শিখবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে কি বলছে এখানে একটু দেখো তো। কমপক্ষে, কমপক্ষে 3টি এজ। সো এটা থেকে আমরা এইভাবে বলবো কমপক্ষে 3টি এজ, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 3H। 3H কমপক্ষে মানে বুঝে নিবা, দেখবা যে তোমাদের এরকম প্রশ্ন তোমরা দেখো কিনা আমি জানি না, যে ক বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি ওখানে একটা প্রশ্ন উত্তর দিতে হবে, এর থেকে বেশি দিলে তুমি দিতে পারো। অথবা এমন হতে পারে যে তুমি এখান থেকে কমপক্ষে 2টি বল নিতে পারবে, তার মানে তুমি এখান থেকে 2টা বল নিতে পারো অথবা তার থেকে বেশি বল নিতে পারো। 2টা বলে কম তুমি নিতে পারবা না। 4-5টা সাবজেক্ট আছে, তোমাকে বলা হইলো তুমি এখান থেকে কমপক্ষে তোমাকে 3টা সাবজেক্টে পাস করতে হবে, তার মানে 3টাতে পাস করতেই হবে, এর থেকে বেশি হলে কোনো সমস্যা নাই। তো ব্যাপারটা এখানে এরকমই, কমপক্ষে 3টি এস পাওয়ার সম্ভাবনা মানে তোমাকে 3টা এস হইতে হবে অথবা কি তার থেকে গ্রেটার দেন, মানে কি বেশি হইলে হইতে পারে। প্রবাবিলিটি কি 3H হইতে হবে, যেটা ইকুয়াল আছে তার থেকে কি বেশি হতে পারে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর আমরা জিনিসটাকে এভাবে লিখবো, প্রবাবিলিটি 3H মানে কি 3টা H হওয়ার সম্ভাবনা হতে পারে, 3টা হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। এখন বেশি কত ভাই? 4টাও তো হইতে পারে, 4টা লিখো। তারপর কি ভাই 5টাও তো হইতে পারে, 5টা লিখো। এর থেকে বেশি কি আর হওয়া সম্ভব? 5H এর থেকে কি বেশি হওয়া সম্ভব? উত্তর হচ্ছে না, কারণ তুমি যখন একটা মুদ্রাকে যখন 5বার নিক্ষেপ করবা তাহলে সর্বোচ্চ কতগুলো এস পাবা? 5টা এস পাবা, এর থেকে তার বেশি এস পাওয়ার সম্ভাবনা নাই। তার মানে কমপক্ষে মানে তোমাকে 3H থেকে শুরু করতে হবে, এর থেকে বেশি হলে সমস্যা নাই। তার মানে কি 4H এবং কি 5H। ঠিক আছে, এবং শেষে গিয়ে সবগুলোকে তুমি যোগ করে দিবা। কি করে দিবা? যোগ করে দিবা। এই একটাই কাজ, যোগ করে দিতে হবে। তার মানে প্রবাবিলিটি অফ 3H, প্রবাবিলিটি অফ 4H, প্রবাবিলিটি অফ কি 5H। 6H কেন দিলাম না? কারণ 5বার নিক্ষেপ 6বার H আসার সম্ভাবনা নাই। আর 3H থেকে কেন শুরু করলাম? কারণ বলছে আমাকে 3টি H, তার মানে 3H থেকে শুরু করে যতগুলো H পর্যন্ত তোমার এই শর্তটা ফুলফিল করে, তার মানে 5H পর্যন্ত ফুলফিল করতেছে। এরপর তুমি লাস্টে গিয়ে বলবা হচ্ছে দেখো যে 2 টু দি পাওয়ার হচ্ছে 5, কেননা সবগুলা তোমার মোট ঘটনা সেম। এটারও মোট ঘটনা, এটারও মোট ঘটনা, এটারও মোট ঘটনা, সবারই মোট ঘটনা কি সেম। 2 টু দি পাওয়ার হচ্ছে 5। এবার দেখো এটার ক্ষেত্রে কি হবে। এই যে এটার জন্য তুমি লিখবা হচ্ছে 5C3 NCR প্লাস, এটার জন্য তুমি লিখবা হচ্ছে 5C4, তারপর প্লাস এটার জন্য তুমি লিখবা হচ্ছে 5C5। এখন তুমি ভাই ক্যালকুলেটর চাপবা, 32, 5C3 তুমি দিবা 10 পাবা মনে হয়, 5C3 হচ্ছে 10, তারপর 5 পাবা, 5C4 5, তারপর হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি হচ্ছে উপরে নিচে 32, 15, 16, 16 দুগুণে 32, 1/2। অ্যান্সার হচ্ছে হাফ, কাটাকাটি করে হাফ পাচ্ছি। এই তো, এটা হলো তোমার কি বলতো কমপক্ষে যদি বলে তার জন্য হচ্ছে এটা। এখন যদি তোমাকে বড় জোর বলে, কি বলে? বড় জোর, তার মানে বুঝতেই পারতেছো কমপক্ষে যদি গ্রেটার দেন হয়ে থাকে, তার মানে বড় জোর মানে কি লেস দেন হবে। তো ব্যাপারটা আসলে এটাই, আমাকে এখন লেস দেন করতে হবে। তা আমি এখন বলবো যে পি প্রবাবিলিটি অফ লেস দেন অর ইকুয়াল টু কত এস, কয়টা এস? 2টা এস, 2টা এস। তার মানে তোমার প্রবাবিলিটি হবে 2টা এস অথবা তার থেকে কম। বড় জোর মানে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় হবে, তার থেকে তুমি ছোটোর দিকে আগাবা। ঠিক আছে, তার মানে উল্টা কাহিনী। তো তোমাকে বলতে হবে 2H, তোমাকে বলতে হবে হচ্ছে 1H, তোমাকে বলতে হবে 0H, এর বাইরে তা সম্ভব না, তাই না? শেষে গিয়ে তুমি বলবে এখানে যোগ চিহ্ন দিয়ে দাও, যোগ চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি এখানে 2 টু দি পাওয়ার 5, সবার মোট ঘটনা সেম, প্রত্যেকটা ঘটনারই মোট ঘটনা সেম, 2 টু দি পাওয়ার 5। এরপর তুমি বলবা হচ্ছে
5C2, এটার জন্য হলো 5C2, এটার জন্য হচ্ছে 5C1, তারপরটা হচ্ছে কত 5C0। এরপর তুমি এখানে ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে কি বলতো অঙ্কের অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমার কমপক্ষে এবং বড়জোর এই দুটা ঘটনা যদি থাকে তার সম্ভাবনাগুলো আমরা আসলে এভাবেই বের করব। সিকিউতে এভাবে করা যাবে ভাইয়া? কি বলো ভাইয়া, কেন যাবে না? ম্যাথের নিয়ম কি সবসময় একটা না, তুমি যতগুলো নিয়ম জানো যে কোনো একটা নিয়মে করলেই চলবে, বুঝছো? অবশ্যই এই নিয়মে কেন সৃজনশীল করা যাবে না? অঙ্কটা কি ছোট হয়ে গেছে এই জন্য কি তোমার কাছে কষ্ট লাগতেছে? অঙ্ক কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, আসলে আমাদের স্কুলে যখন আমরা থাকি না তখন আমাদের একটা ভয় থাকে যে আরে এই নিয়মে করবো, আমার ক্লাস টিচার বা আমার ছাত্রী এই নিয়মে করাই নাই, তার মানে এই নিয়মে করলে নাম্বার দিবে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তুমি যতদিন না এগুলো থেকে বের হয়ে আসতে পারো ততদিন তোমার মধ্যে একটা ভয় থাকবে, আর এই ভয় থাকলে তুমি একটা যে স্বাধীনভাবে যে একটা ম্যাথ করবা, একটা ফিল নিয়ে যে ম্যাথ করবা সেই ফিলটা তুমি পাবা না। এসব থেকে বের হয়ে আসতে হবে, বুঝছো? ভাই প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য কি করতে হবে? তো তুমি কে প্রশ্ন করছো? এটা নাম হচ্ছে আদিতি, প্রশ্ন আমার কাছে ভালো লাগছে, অদিতি সাহা হয়তো বা। তো দেখো, তুমি যদি তোমার প্রবলেম সলভিং স্কিল যদি বাড়াতে চাও, প্রথম কথা হচ্ছে যে একটা ম্যাথ যখন তুমি করবা সেই ম্যাথটা তোমাকে পুরোটা নিজে নিজে সলভ করতে হবে। আমি অনেক সময় শিক্ষার্থী থেকে দেখি যে পাশে একটা গাইড রেখে দেয়, অঙ্ক করতে থাকে, একটু একটা জায়গায় আটকা পড়লো সে গাইডটা দেখে নিল, আচ্ছা ঠিক আছে এটা। এভাবে করা যাবে না। তুমি একটা অঙ্ক করবা, ভুল হইলো, উত্তরমালা দেখলে ভুল হয়েছে, ঠিক আছে, তুমি আবার নিজে ট্রাই করো, আবার করছো আবার ভুল হচ্ছে, তিনবার বেলা আবার করছো আবার ভুল হচ্ছে। এই যে তুমি তিনবার অঙ্ক করছো না, অনেকে বলে যে এটা হয়তো বা তার সময় নষ্ট, আমার উত্তর হচ্ছে না, তুমি যে চিন্তা করছো এটা তোমার চিন্তা শক্তি বাড়ছে। তুমি হয়তো তিনবারই ভুল করছো, সমস্যা নেই, কিন্তু তোমার চিন্তা শক্তিটা বাড়ছে না, এটার মাধ্যমে তুমি কিন্তু যে কোনো ধরনের ম্যাথ তুমি দেখলে তুমি ভয় পাবা না। তুমি তোমার যে চিন্তা শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, এই চিন্তা শক্তি দিয়ে তুমি যে কোনো ম্যাথ তুমি সলভ করার একটা সাহসিকতা রাখবা। অনেক স্টুডেন্ট থাকে যে এই অঙ্কটা আমার কমন পড়ে নাই, আমি পারবো না। এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য তোমাকে অবশ্যই নিজে নিজে বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তুমি ভুল করো, একবার ভুল করো, তুমি দুইবার ভুল করো, তুমি তিনবার ভুল করো, সমস্যা নাই, বাট তোমাকে নিজে থেকে চিন্তা করার শক্তি বাড়াতে হবে। সব অঙ্কই যে হুবহু কমন চলে যাবে ব্যাপারটা এরকম না, একটু ডানে বামে হইতে পারে। তোমার টার্গেট যদি তোমার টার্গেট তারা এসএসসি পাস থাকে না, তোমার টার্গেট তুমি এইচএসসি পড়বা, ভালো রেজাল্ট করবা, অ্যাডমিশনে যাবা। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একটাই টার্গেট, হয় ডাক্তার নাহলে কি ইঞ্জিনিয়ার হওয়া। সেই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তারের জন্য এত ম্যাথ জানা লাগে না, ঠিক আছে, বাট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে অবশ্যই অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যত পারো ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে, যত পারো ম্যাথ প্র্যাকটিস করবা, এবং হাতে হাতে ম্যাথ করা প্র্যাকটিস করবা, হাতে হাতে ম্যাথ করা প্র্যাকটিস করবা, যত পারো হাতে হাতে ম্যাথ প্র্যাকটিস করবা। তো এই ছিল হচ্ছে আমাদের মুদ্রা সংক্রান্ত। তো আমি আশা করতে পারি এই মুদ্রা সংক্রান্ত আমাকে যে কোনো অঙ্ক দিলে তুমি ইজিলি করতে পারবা, মুদ্রা সংক্রান্ত যে কোনো অঙ্ক দিলে তুমি ইজিলি করতে পারবা। এবার চলে যাচ্ছে ছক্কা সংক্রান্ত। ছক্কা সংক্রান্ত, এই ভাইয়ারা বলো তো ছক্কার মধ্যে কয়টা তল থাকে? ছক্কার মধ্যে তল সংখ্যা কয়টা বলো? তোমরা লুডো কখনো খেলছো? আশা করি প্রত্যেকেই খেলছো, প্রত্যেকে তোমরা লুডো খেলছো। লুডোর যে গুটিটা থাকে সেটা তোমার 6টা তল থাকে, তাই না? এইভাবে দিয়ে আমরা যে মারি, পুক উঠে, 1 উঠে, 2 উঠে, 3 উঠে, তল সংখ্যা তো 6টি। তাহলে আমরা যখন মোট ঘটনা বের করার চেষ্টা করব, মোট ঘটনা, তখন আমরা বলবো 6n। মোট ঘটনার জন্য আমরা কি বলবো? 6n। 6 কেন বললেন? কারণ ছক্কার তল সংখ্যা হচ্ছে 6টি, এই জন্য আমি বলেছি হচ্ছে মোট ঘটনা হচ্ছে আমার 6n, ঠিক আছে, ওকে। তো এখন এই ছক্কা সংক্রান্ত অঙ্কগুলো তোমার পরীক্ষাতে কিভাবে আসে এবং কিভাবে করলে আমরা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবো। তো এখানে আমি নতুন কয়েকটা ম্যাথ রাখছি তোমাদের একটু স্কিলটা বাড়ানোর জন্য। আমি এগুলোতে স্টপ হয়ে যাবো, তখন তোমরা একটু ট্রাই করবা, না পারলে আমি তো সলভ করে দিব, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, ঠিক আছে। ছক্কাটা যে খুব একটা ইম্পর্টেন্ট তা না, ছক্কা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো। তো এখানে তোমার কি কি ঘটনা ঘটতে পারে? একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে ঘটনাগুলো কি কি? ঘটনা
ঘটনাগুলো লিখো। তা আমি ঘটনাগুলো একটু লিখতে যাচ্ছি। মুদ্রার ক্ষেত্রে আমি ঘটনাগুলো লিখি নাই, বাট ছক্কার ক্ষেত্রে আমি ঘটনাগুলো লিখবো। তো চলো তো একটু লিখি কিরকম ঘটনা ঘটতে পারে, একটু বুঝো। 1, হ্যাঁ দেখো আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, প্রথমটাতে উঠলো 1 এবং পরেরটাতে উঠলো 1, তারপর আবারও 1 2 এরকম ঘটনা ঘটতে পারে। 1 3 এটাও হইতে পারে, 1 4 এটাও হইতে পারে, 1 5 এটাও হতে পারে, 1 6 এটাও হইতে পারে। যারা বুঝে না তারা চিন্তা করে কেন এরকম ঘটলো। এখানে দুটা ছক্কা একসাথে নিক্ষেপ করছি, দুটা ছক্কা ধরে একসাথে নিক্ষেপ করছি, এখানে 1 উঠছে ওখানে 1 উঠছে, আবার দুটা ছক্কা একসাথে নিক্ষেপ করছি, এখানে 1 ওখানে 2 উঠছে। একাধিক মনে রাখবা যে একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা যা কথা, লাইনটা দেখো, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা যা কথা, দুইটা ছক্কা একবার নিক্ষেপ করা একই কথা। একই রকম ভাবে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা যা কথা, দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। ঠিক আছে, আমাদের ঘটনাগুলো সেম আসবে। সেম মানে কি, যে মোট ঘটনাটা আর কি একই আসবে। পরেরটা 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, তারপর হচ্ছে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। আরে সর্বনাশ, 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, লাস্ট 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। দেখেন টোটাল কয়টা ঘটনা একটু বলতে পারবা? টোটাল কিন্তু এখানে ভাই 36টা ঘটনা। ভাই কেমনে বুঝলেন এখানে 36টা ঘটনা? কারণ দেখো তুমি একটু, যে একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে টোটাল ঘটনা কয়টা হবে? 36টা হবে। তুমি যদি ক্যালকুলেশন করো এখানে 36টা ঘটনা আমি লিখছি। এই 36টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা তুমি ঘটাতে পারবে। তুমি দুটা ছক্কা নিবা, এভাবে মারবা, দেখবা যে সবাই একটাতে 4 উঠছে, একটা 5 উঠছে। তা দেখো এরকম ঘটনা আছে কিনা, একটাতে 4 একটাতে 5, এই যে দেখো একটাতে 4 একটাতে 5। তুমি আবার ছক্কা নিক্ষেপ করলা, দেখলে একটাতে উঠছে 1, একটা উঠছে 6, তাহলে দেখো 1 আর 6। আবার দেখো তুমি আরেকটা ছক্কা নিক্ষেপ করলা, একটাতে উঠছে 6 একটাতে উঠছে 1, এরকম ঘটনা আসছে কিনা দেখো 6 1। তার মানে তুমি যদি দুইটা ছক্কা একবার নিক্ষেপ করো, তুমি দেখবা যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা অবশ্যই এই ছকের মধ্যে আছে। কখনো তো এরকম ঘটবে না যে একটা ছক্কা নিক্ষেপ করছে, একটাতে উঠছে 7 একটাতে উঠছে 2, এরকম হবে না ভাইয়া, হবে না। তার মানে আমাদের এই যে দুইটা ছক্কা একবার নিক্ষেপ করা বা একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা যে ঘটনাগুলো আছে, সবগুলা ঘটনা আমি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, সব ঘটনা লিখে ফেলছে। এবার স্যার আমাকে এবার প্রশ্ন দিচ্ছে, চলে ভাই একটা একটা করে প্রশ্নের উত্তর করে ফেলি। কি কি প্রশ্ন বলছে চলো একটু দেখি। প্রথম প্রশ্ন দেখো, দুটি ছক্কায় একই মান পাওয়ার সম্ভাবনা। দুইটা ছক্কায় একই মান পাইতে হবে, এটা সম্ভাবনা। দুইটি ছক্কা একই মান পাওয়ার সম্ভাবনা, তার মানে কি, আমি দুইটা ছক্কা নিক্ষেপ করছি, আমার বাম দিকে ছক্কায় যা উঠবে ডান দিকে ছক্কায় একই মান উঠতে হবে। তার মানে কি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এরকম ঘটনা উঠতে হবে। তার মানে দেখো আমার এই যে মিডিলে, দেখো এই যে মিডিলে যে ঘটনাগুলো একদম মাঝখান বরাবর, দেখো এই যে মাঝখানে যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো কি দেখতে পারতেছ ভাই? দুইটা ছক্কায় একই ঘটনা, দুইটা ছক্কায় একই ঘটনা। তাহলে এরকম টোটাল কয়টা ঘটনা আছে ভাই? 6টা ঘটনা। দেখো 1 2 3 4 5 6, 6টা ঘটনা আছে। আর নিচে কি হবে? মোট ঘটনা। টোটাল মোট ঘটনা কয়টা আছে? এই যে ভাই 6 স্কয়ার মানে 36, এখানে টোটাল 36টা ঘটনা আছে, 36। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নিচে হচ্ছে 36, উপর হচ্ছে কত? 6। এবার আসো পরেরটা, একটু তোমাদের কাছে আনকমন মনে হতে পারে। কি বলছে বলো? তুমি যে দুটা ছক্কা নিক্ষেপ করবা, তার মধ্যে একটা ছক্কা মানে প্রথম ছক্কা, দেখো প্রথম ছক্কা হইতে হবে বড় মান আর দ্বিতীয় ছক্কা হইতে হবে ছোট মান। এরকম কতগুলো ঘটনা আছে দেখো তো ভাইয়া। নিচে 36, উপরে কত হবে বলো? নিচে 36, উপরে কত হবে একটু বলো তো দেখি, কে পারো? যে আমার নিচে মানে সরি, আমার প্রথম ছক্কায় হচ্ছে বড় মান হইতে হবে, দ্বিতীয় ছক্কায় হচ্ছে আমাকে ছোট মান হইতে হবে। বড় মান, দ্বিতীয় ছক্কায় ছোট মান হইতে হবে। একদম হচ্ছে 1/6, ওটা তো 1/6 ঠিক আছে, বাট পরেরটার উত্তর যাচ্ছে কে রে? ইয়াসিন মামুন।
ও কই থেকে আসে? 2 2 কেন? প্রথম ছক্কা হইতে হবে বড় মান, দ্বিতীয় ছক্কা হইতে হবে ছোট মান। এরকম কতগুলা ঘটনা আছে। আদিতি সাহা সে লেখছে 15টা। উত্তর একদম সঠিক। চলো আমরা এখানে একটা ট্রিক্স দেখে নিই, আসো একটা ট্রিক্স দেখে নিই। ট্রিক্সটা একটু মনে রাখবা, হ্যাঁ? এটার মধ্যে খুব সবাই এরপর থেকে মানে এই 3টা প্রশ্নের উত্তর জন্য তোমার এগুলা লাগবে না, এগুলা লাগবে না। প্রথম 3টা প্রশ্নের জন্য তোমার এইসব লাগবে না। ভাই কিভাবে সম্ভব? চলো দেখি, একটু খালি বুঝো। আমার এই কর্ণ বরাবর দেখো, এই কর্ণ বরাবর যারা আছে, এই কর্ণ বরাবর যারা আছে প্রত্যেকটারই কি বলতো মানগুলো সেম না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, প্রত্যেকটারই মানগুলো সেম। 1 1 2 2 3 3 মানে মানগুলো সেম। তুমি একটু কষ্ট করে এগুলো নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকায় দেখো এখানে যে ঘটনাটা ঘটছে, এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার মধ্যে প্রথম সংখ্যাটা কি বড়, পরেরটা কি ছোট? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া। এটার দিকে তাকাও, প্রথমটা কি বড়, পরেরটা কি ছোট? উত্তর হচ্ছে হ্যাঁ, প্রথমটা বড়, পরেরটা হচ্ছে ছোট। তার মানে তুমি একটু তাকায় দেখবা এই যে আমার এই কর্ণ বরাবর যারা আছে তার নিচে তুমি যেখানে তাকাও না কেন তুমি দেখবা প্রথমটা বড়, পরেরটা ছোট, প্রথমটা বড়, পরেরটা ছোট। দেখো একদম ট্রু ট্রু যে প্রথমটা বড় তারপরটা ছোট। তাহলে এখানে টোটাল কতগুলো ঘটনা আছে? এখানে টোটাল কতগুলো ঘটনা আছে গুনে দেখো, সবগুলাই সঠিক। এখানে টোটাল 15টা আছে। কটা আছে? 15টা আছে। টোটাল আছে 15টা। তার মানে এই 15টার পরিচয় কি বলতো? প্রথমটা বড়, পরেরটা কি ছোট। এবার কি একটু কষ্ট করে এটার উপরে এগুলোর দিকে তাকাও, এটার উপরে এগুলোর দিকে তাকাও, তাকায় দেখো যে প্রথমটা ছোট, পরেরটা বড়। দেখো প্রত্যেকটা একই শর্ত, প্রথমটা ছোট, পরেরটা বড়, ছোট বড়, ছোট বড়, ছোট বড়, সবই ছোট বড়, ছোট বড়। তার মানে এখানে উপরে কয়টা আছে? এখানে কয়টা আছে বলো তো? এখানে ঘটনা কয়টা আছে? এখানেও আছে 15টা ঘটনা। কেমনে বুঝলেন ভাই 15টা? কারণ দেখো মিডিল বরাবর আছে হচ্ছে 6টা, এই নিচে আছে 15টা, উপরও আছে 15টা। তাহলে কি হচ্ছে 15 দুগুণে 30 আর 6 36। টোটাল ঘটনা কয়টা বলতো? 36টা। তাহলে মনে রাখবা এই যে আমার ছক্কার দুইটা, একটা ছক্কাকে 2বার নিক্ষেপ করতে বলবে, 3বার জীবনে বলবে না, কারণ বিশাল বড় ঘটনা হয়ে যাবে। 6 এর উপরে কিউব দিলে বিশাল বিস্ফোরক ঘটে যাবে। তো 6 এর উপর স্কয়ার দিয়ে সবসময় দিয়ে থাকবে। তো 36টা ঘটনার মধ্যে আমার কর্ণ বরাবর মাঝখান বরাবর যেটা আছে এখানে 6টা মান আছে। এই 6টা মানে গুলো একই রকম ঘটনা ঘটবে। উপরের দিকে যে 15টা থাকবে সেটার প্রথমটা ছোট, পরেরটা বড়। নিচের দিকে যে ঘটনাগুলো থাকবে এটার প্রথমটা বড়, পরেরটা হচ্ছে ছোট। তাহলে আমি এখন ডিরেক্টলি বলে দিব যে আমার এখানে ঘটনা 15/36 এবং পরেরটা যে প্রথমটা ছোট, পরেরটা বড়, এটা হচ্ছে আমার কত হবে বলতো? 15/36। ঠিক আছে? দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। দেখো ভাইয়ারা বুঝেছো কিনা? ক্লিয়ার, ভেরি গুড। এবার একটু আসো আমাদের 4 নাম্বার প্রশ্ন কি বলছে। দুটি ছক্কায় মানের যোগফল 5 দ্বারা বিভাজ্য। এই কথাটার অর্থ কি একটু বলো তো? দুইটা ছক্কায় মানগুলোকে যোগ করবা, যোগফলটা যেন 5 দ্বারা বিভাজ্য হয়। যোগফলটা যেন কি হয়? 5 দ্বারা বিভাজ্য হয়। গুড। মনে রাখবা এই প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু একটা করে ট্রিক্স থাকতেছে। যেমন আমি তোমাকে প্রথম 3টা প্রশ্ন কিন্তু ট্রিক্সের মাধ্যমে শিখাই দিলাম, তাই না? এবার পরেরটার মধ্যে কিন্তু ছোট্ট একটা ট্রিক্স আছে। কিরকম ট্রিক্স দেখো, দুইটা ছক্কা যে মানগুলো আছে ওদেরকে যোগ করবা, যোগ করে যেটা পাবা সেটাকে যেন 5 দ্বারা বিভাজ্য হয়। ভাইয়েরা আমরা কি জানি না যে 5 দ্বারা বিভাজ্য হয় কারা কারা? ভাইয়া শেষে 0 অথবা 5 থাকা লাগে, তাই সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। 0 অথবা কি থাকা লাগবে? 5 থাকা লাগবে। আসো এবার দেখি, আমি যদি একটু তাকায় দেখি এটার দিকে, আমি যদি এখন এটা দিয়ে সবুজ কালার নিই, আমি যদি এটা 5 আর 4 যোগ করলে কত হয়? ভাইয়া 10। দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে আমি কি বলতে পারি না যে এটা হচ্ছে আমার কত দ্বারা বিভাজ্য বলো তো? সরি 5 4 তো 9 হয়। কি পড়াচ্ছি তোমাদেরকে? 6 4 10, 6 4 হচ্ছে 10। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার 10, যোগফল 10। তাহলে এই 10 কি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে? হ্যাঁ ভাইয়া 5 দ্বারা বিভাজ্য। এখন তুমি অনেক খুঁজতেছো, বাট তুমি তো একটা পাইছো 6 আর 4 যোগ করে 10, যেটা কিনা আমার কি দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। মনে রাখবা এদের মধ্যে একটা কর্ণ সম্পর্ক হোক বা একটা যে কোনো একটা সম্পর্ক থাকে, যে কোনো একটা সম্পর্ক থাকে। তুমি যদি এখন এটার কর্ণ বরাবর চলে যাও, একটু কর্ণ বরাবর চলে যাও, কর্ণ বরাবর চলে যাও, তাহলে এই যে আমি কর্ণ বরাবর যে গেলাম এখানে কি পেলাম? 6 আর 4 যোগ করলে 10, 5 আর 5 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয়। এরা সবাই কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য।
তারপর যখন তুমি একটা খুঁজে পাবা, একটা যদি খুঁজে পাও তাহলে ওই কর্ণ বরাবর একটু যাওয়ার চেষ্টা করবা, কেননা ওই ঘটনাগুলো কি হয় বলতো 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমি গেলাম এবং আমি পেয়ে গেলাম। এরপর তুমি আরো দেখো যে আরো 5 দ্বারা বিভাজ্য হয় কিনা। যেমন দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5, এই 5 কি 5 দ্বারা বিভাজ্য না? হচ্ছে হ্যাঁ ভাইয়া 5 তো 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখন তুমি একটু কর্ণ বরাবর যাওয়ার চেষ্টা করে দেখো যে অন্যান্য ঘটনাগুলো 5 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি আমরা এই দিকে যাই লাভ নেই, যদি আমরা এই দিকে যাই এবং এই দিকে যদি যাই, এইদিকে যদি যাই তাহলে দেখবা 4 একে যোগ করলে 5, এরা সবাই কি হয় বলতো, এরা হচ্ছে সবাই 5 দ্বারা বিভাজ্য, কারণ এই দুটোকে যোগ করলে 5 পাওয়া যায়। তাহলে আমার এখানে টোটাল ঘটনা দেখবা 4টা আর 3টায় 5, 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 7/36। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। যারা বোকা তারা হচ্ছে একটা একটা করে খুঁজবে, তুমি চালাক হয়ে গেছো, তুমি যদি একটা খুঁজে পাও ওটা ধরে কান বরাবর টান দিবা, মানে হচ্ছে কর্ণ বরাবর টান দিবা, ঠিক আছে, অ্যান্সার পেয়ে যাবা। এবার চলে আসি একদম লাস্ট। একদম বলছে 9টা কি নাকি 7টা? 7/36, ওকে গুড। এবার লাস্টেতে চলে আসি, কি বলছে, দুটি ছক্কায় মানের অন্তর সবসময় 2 হবে। অন্তর মানে বুঝো, অন্তর মানে আবার হৃদয় না, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে হচ্ছে মানের অন্তর সবসময় কত হবে 2 হবে। তার মানে -2 বলেনি কিন্তু 2 হইতে হবে। তার মানে বড় থেকে ছোটকে বিয়োগ করে যেন 2 পাও। মানে অনেক সময় হয় না 3 - 1 মানে কত 2, আবার 1 - 3 এটাও কিন্তু 2, বাট এটা কিন্তু -2 হয়। তো ওই -2 হবে না, বড় থেকে ছোটকে বিয়োগ করে তোমাকে 2 বানাইতে হবে, ঠিক আছে। তার মানে দুটি ছক্কায় মানের অন্তর সবসময় 2 হবে। এখন খুঁজে দেখো যে কোন জায়গাতে আমি দুটা মানের অন্তর 2 পাবো। দেখি 5 3-এ দেখো, এই যে 5 আর 3, এই 5 আর 3, 5 আর 3কে বিয়োগ করলে কত হয় 2 হয়। ওকে 2 আর কোথায় আছে 2, 4 থেকে 2 গেলে 2, ওকে 3 2, 6 থেকে 4 গেলে 2 হয়। তাহলে এই যে এটা তুমি মানে আমি তো আসলে ঠিক মতো লিখিনি, একটু কর্ণগুলো একটু এদিক ওদিক হয়ে যাবে। তো যখন তার কর্ণ বরাবর যদি টান দাও তাহলে দেখবেন 6 থেকে 4 গেলে 2 হয়, তারপর 5 থেকে 3 গেলে 2 হয়, তারপর 4 থেকে 2 গেলে 2 হয়। এই যে কর্ণ বরাবর গেলাম দেখবা যে এদের প্রত্যেকের অন্তর কত করে বলো তো 2 করে। এবার তুমি দেখো যে আর কি কারো অন্তর 2 আছে কিনা, এটাও কিন্তু একই রকম ভাবে এখানে আসবে। হ্যাঁ, একই সাথে এটা 2টা শর্ত মেনটেন করে। এদের যোগফল 5 দ্বারা বিভাজ্য, আবার 6 থেকে 4 গেলে 2 হয়। ওটা একটু কর্ণ বরাবর তাকায় দেখবা যে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এরকম 4টা ঘটনা আছে। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে কত বলতো 4/36। গুড, 8টা না 4টা আছে। এই যে আমরা যে ট্রিক্সগুলো শিখতেছি, সম্ভাবনা চ্যাপ্টারটা অনেকে তোমরা মুখস্থ করে চিন্তা করতে পারো, বাট এটার মধ্যে যে আসলে ট্রিক্স লুকায় আছে সেই ট্রিক্সগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম, তাই না? তো এটা শুধুমাত্র এখানে না, আমরা যখন পাওয়ার প্লে ক্লাস করব তখনও কিন্তু আমরা তোমাদেরকে বিভিন্ন ধরনের ট্রিক্স দেখাবো। আসলে অঙ্ক তো আমরা সবাই পারি এবং অঙ্কগুলো তোমাকে সহজভাবে শেখানো হবে, বাট এই সহজভাবে শেখানোর মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে। যখন আমি তোমাকে বললাম এখানে একটা কথা যে আমাদের এই মুখ্য বা এই কর্ণ বরাবর আমাদের সবগুলোর মান একই রকম, এটার নিচের দিকে হচ্ছে আমার প্রথম মানটা বড় হয়, পরেরটা ছোট হয়, উপর দিকে গেলে ছোট হয় বড় হয়, এই যে কথাবার্তাগুলো এগুলো কিন্তু আসলে পুরোপুরি একটা বেসিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, যেগুলো যদি তুমি আগে থেকে জানো তাহলে তোমার কাছে এই জিনিসগুলো সহজ মনে হবে। ঠিক আছে ভাইয়া, 8টা আছে, একটু দেখি তাহলে আমি আরো যদি থাকে আমি একটু খেয়াল করে দেখি, চিন্তা করার কারণ নাই। 8টা আছে, আর কই, আর বাকি 4টা কই দেখাও আমাকে, বাকি 4টা দেখাও। এই যে তুমি এইটা ধরছো তাই না, 3 থেকে 5 গেলে 2 হয়। আরে বোকা, 3 থেকে 5 গেলে -2 হয়, 3 থেকে 5 গেলে -2 হয়, বুঝছো? তো এটা হবে না। 4 থেকে 6 গেলে -2 হয়, বোকা ছেলে, 4 থেকে 6 গেলে কি 2 হয় নাকি -2 হয়? তোমাকে কি তারা বলছে -2 হবে নাকি 2 হবে বলছে সবসময়? এটা তোমাকে প্রথমেই বললাম আমি। হ্যাঁ, তো এটা হবে না। হ্যাঁ, বড় থেকে ছোটকে বিয়োগ করলে তুমি কেবলমাত্র 2 পাবা, ছোট থেকে বড়কে না। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে ছক্কা ও মুদ্রা সংক্রান্ত, মানে একই সাথে ঘটনা। যদি তোমাকে কখনো বলে একটা ছক্কা এবং একটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, তাহলে মোট ঘটনা কত হবে? কি বললাম? একটি ছক্কা
একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট ঘটনা 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে 6 টু দি পাওয়ার n। আচ্ছা, আগে তুমি যেটা একটি ছক্কা বলছি, তাহলে বলবো হচ্ছে আচ্ছা একটি দেওয়ার দরকার নাই, ছক্কা ও মুদ্রা একত্রে নিক্ষেপ করার ঘটনা হচ্ছে 6 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n। ছক্কা আর মুদ্রা তুমি একসাথে নিক্ষেপ করবা, তাহলে মোট ঘটনা হচ্ছে 6 টু দি পাওয়ার n ইন্টু একটা গুণ চিহ্ন আছে এখানে 2 টু দি পাওয়ার n। এখন তোমাকে তারা ছক্কা 2 বার নিক্ষেপ করতে বলতে পারে, তখন তুমি বলবা 6 স্কোয়ার, মুদ্রা একবার নিক্ষেপ করতে বলতে পারে, তখন তুমি বলবা যে 2 টু দি পাওয়ার 1। এখন তোমাকে যেটা যতবার নিক্ষেপ করতে বলবে তুমি ঠিক ততবারই লিখবা। তার মানে ছক্কা আর মুদ্রা একত্রে নিক্ষেপ করতে বললে জাস্ট দুটাকে গুণ করে দিবা, 6 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো চলো আমরা পরে একটা অঙ্কে চলে আসি, এটা তোমরা প্রত্যেকে দেখছো এই টাইপের অঙ্ক, প্রবাবিলিটি ট্রি তোমাকে অঙ্কন করতে বলে, বলছে একটি ছক্কা একবার এবং একটি মুদ্রা দুইভাবে নিক্ষেপ করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে একটা ছক্কা হচ্ছে একবার আর আরেকটা মুদ্রা হচ্ছে কয়বার, 2 বার, তাহলে হচ্ছে 6 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 24। তার মানে আমাদের এখানে টোটাল 24টা নমুনা বিন্দু আসবে। কয়টা নমুনা বিন্দু? 24টা নমুনা বিন্দু আসবে। আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, এমসিকিউ আসতে পারে, একটা ছক্কা একবার, একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করতে হবে, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা আসছে? টোটাল নমুনা বিন্দু হচ্ছে 24টা। তোমাকে প্রবাবিলিটি অঙ্কন করে গুনে গুনে দেখতে হবে না, তুমি ডিরেক্ট অ্যান্সার বলে দিবা 24টা। এখন তোমাকে বলছে প্রবাবিলিটি অঙ্কন করতে, ভাই এটা প্রত্যেকে পারো, এটা তো প্রত্যেকে পারো। তোমাকে এখানে একটা ছক্কা তোমাকে নিক্ষেপ করতে বলা হয়েছে, একটা ছক্কা নিক্ষেপ করতেছো, তাই তুমি বাবা হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপর হচ্ছে কত 6। হ্যাঁ, তার মানে তুমি হচ্ছে কি করছো, একটা ছক্কা একবার নিক্ষেপ করে ফেলছো। এবার তুমি হচ্ছে এইটাতে যাবা, গিয়ে এখানে কি করবা, মুদ্রা নিক্ষেপ করবা, হেড টেল মুদ্রা নিক্ষেপ করছো, হেড আর টেল মুদ্রা নিক্ষেপ করছো। এবার আবার ওই হেডের মাথায় গিয়ে আবার তোমাকে মুদ্রা নিক্ষেপ করতে হবে, হেড টেল। এইভাবে তোমাকে প্রত্যেকটাতে গিয়ে সেম কাজটা করতে হবে, হেড টেল, আবার হেডে গিয়ে হেড টেল, আবার এখানে গিয়ে হেড টেল, সেইভাবে তোমাকে বাকিগুলো করতে হবে। তারপর দেখো একটা থেকে তুমি কয়টা পাচ্ছ ঘটনা, 1, 2, 3, 4, তাহলে এরকম টোটাল 6টা ঘটনা, মানে 424টা আসবে টোটাল। তো এবার তুমি বাকিগুলো করে ফেলবা। এই হচ্ছে তোমার কি বলতে প্রবাবিলিটি ট্রি। দেন তোমাকে নমুনা ক্ষেত্র বের করতে বলছে, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা এন্ড তাদেরকে তুমি কমা আকারে দাও, তাহলে প্রত্যেকটা কমার ভিতর যারা থাকে তারা কি বলতো নমুনা বিন্দু, যেটা আমরা প্রত্যেকে আশা করি জানি। সো এরকম প্রবাবিলিটি ট্রি তোমাকে অঙ্কন করতে বলতে পারে, ঠিক আছে। আগে থেকে তুমি খুঁজে নিতে পারো বা বুঝে নিতে পারো তোমার কতগুলা নমুনা বিন্দু আসতে পারে, সেটা তুমি হচ্ছে এভাবে করবা, 612 স্কোয়ার মানে হচ্ছে 24টা নমুনা বিন্দু আসবে। তুমি এখানে গুনে গুনে দেখবা 24টা নমুনা বিন্দু আসছে নাকি আসে না। এই তো প্রবাবিলিটি ট্রি আমরা আসলে প্রত্যেকে পারি, এটা নিয়ে কারো প্রেশার থাকার কথা না, এই জন্য আমি একটাই রাখছি ক্লাসের মধ্যে প্রবাবিলিটি ট্রি। আমার কাছে মনে হয় যে তোমরা সবাই পারবা, এই জন্য একটাই রাখা হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সংখ্যা সংক্রান্ত। বিশেষ করে এই সংখ্যা সংক্রান্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, এবং তোমাদের এমসিকিউ বলো, যে কোনো সময় এমসিকিউটা তোমাদের দিয়ে দিতে পারে সংখ্যা সংক্রান্ত থেকে, এবং সিকিউ আসতে পারে, কীভাবে আসতে পারে সেটা আমি দেখাবো শেষের দিকে। তো চলো আমরা হচ্ছে সংখ্যা সংক্রান্ত এটা একটু দেখে নিই। তা আমরা প্রথমে হচ্ছে কিছু তথ্য জেনে নিব, যেটা তোমরা খাতার মধ্যে একটু তুলে নিবা। এই তথ্যগুলো তোমাদের খুবই কাজে দিবে। কিছু তথ্য এগুলো মুখস্থ রাখবা, কিছু তথ্য, এই তথ্যগুলো আমরা একটু মুখস্থ রাখবো, যেগুলো আমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। কেননা আমাদের 1 থেকে 100 এর মধ্যে কতগুলো বর্গ সংখ্যা আছে, এটা যদি আমরা আগে থেকে জেনে যাই, তাহলে তোমাকে যদি আমি বলি 1 থেকে 100 এর মধ্যে বর্গ সংখ্যাগুলো সম্ভাবনা কত হবে, তুমি খুব দ্রুত অ্যান্সার দিতে পারবে। তো আমরা ফার্স্টে হচ্ছে এই সংখ্যাগুলো একটু লিখে নিই, তারপর আমাদের কিভাবে কাজে লাগবে সেটা আমরা একটু পরে দেখব।
যেমন ফার্স্টে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো বর্গ সংখ্যা আছে? ভাইরা তোমরা কি বর্গ সংখ্যা চিনো? বর্গ সংখ্যা হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে তোমার 9। সেইভাবে তুমি যদি যাও তাহলে তুমি শেষ পর্যন্ত পাবা 10 স্কয়ার মানে হচ্ছে 100। সেখানে তোমার বর্গ সংখ্যা আছে যে 1, 4, 9, 16, এগুলো হচ্ছে তোমার কি বর্গ সংখ্যা। তো এরকম টোটাল বর্গ সংখ্যা কয়টা আছে? 10টা আছে। কার মধ্যে? রেঞ্জ হচ্ছে 1 থেকে 110, 1 থেকে 100 এর মধ্যে মোট বর্গ সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, যদি বলা হয় 1 থেকে 99 এর মধ্যে কয়টি বর্গ সংখ্যা আছে, তাহলে হবে 9টি। কেননা আমাদের মানে 99 পরে যে 100, ওই 100 হচ্ছে একটা বর্গ সংখ্যা, বা 99 আগে তুমি 9টা বর্গ সংখ্যায় পাবা। তাহলে আমাদের এখানে বর্গ সংখ্যা আছে কয়টি? 9টি। এরপর আসি ঘন সংখ্যা। 1 থেকে 520 এর মধ্যে কয়টি ঘন সংখ্যা আছে? এই 520 সংখ্যার একটু স্ট্যান্ডার্ড, এই জন্য আমি 520 দিয়ে করছি। 520 দিয়ে পরীক্ষাতে বেশি আসে। তো ঘন সংখ্যা কারা? ঘন সংখ্যা যেমন এই যে 1 কিউব দিব 1, 2 কিউব দিব 8, 3 কিউব দিব কত হবে? 27 নাকি? 27। হ্যাঁ, তারপর হচ্ছে 3 কিউব 27। তারপর তুমি যদি 4 কিউব দাও 64। সো এভাবে তুমি হচ্ছে কি করবা বলো তো? কিউব দিবা, 5 এর উপর কিউব দিবা, 6 এর উপর কিউব দিবা। তাহলে এরকম টোটাল কয়টা ঘন সংখ্যা আছে এবং রেঞ্জটা কত? রেঞ্জটা কিন্তু 100 না, রেঞ্জটা হচ্ছে 520। 520 সংখ্যাটা বেশি ইউজ করা হয়। তাহলে 1 থেকে 520 এর মধ্যে মোট ঘন সংখ্যা আসলে 8টি। এবং তুমি যেটাকে ক্যালকুলেশন করে দেখো, এটার মধ্যে তুমি জোড় পাবা হচ্ছে 4টি, আর বিজোড় পাবা হচ্ছে 4টি। বিজোড় পাবা কয়টি? 4টি। জোড় পাবা 4টি আর বিজোড় পাবা কয়টি? 4টি। আবার যদি তুমি বলো 1 থেকে 344 এর মধ্যে কয়টি ঘন সংখ্যা আছে, এটা আছে হচ্ছে আমাদের 60টি। তার মধ্যে তুমি দেখবা 3টি আছে জোড়, 3টি হচ্ছে জোড়, আর 4টি হচ্ছে বিজোড়। জোড় বিজোড়ে উল্লেখ করে দিলাম তোমাকে আমি। জোড় আছে হচ্ছে 3টি আর 4টি আছে বিজোড়। তুমি একটি ক্যালকুলেশন করে দেখবা, এটাই পাবা। জোড় বিজোড় কোনটা? এই যে 1 কিউব মানে যে 1 একটা বিজোড় সংখ্যা, 2 কিউব মানে 8 একটা জোড় সংখ্যা, 27 একটা বিজোড় সংখ্যা, 64 একটা জোড় সংখ্যা। সেইভাবে যদি আমরা যদি ঘনগুলা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখবো 1 থেকে 520 এর মধ্যে 8টা ঘন সংখ্যা আছে, তার মধ্যে আছে 4টা জোড় 4টা বিজোড়। একই রকম ভাবে 1 থেকে 344 এর মধ্যে ঘন সংখ্যা আছে হচ্ছে আমার 60টি, তার মধ্যে 3টি জোড় 4টি বিজোড়। পারলে মনে রাখো, কাজে লাগতে পারে যে কোনো মুহূর্তে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 100 মধ্যে মোট মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এই মৌলিক সংখ্যা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন এসেই থাকে। তার মানে 1 থেকে 100 মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। এটা লাগায় ঠিক আছে, ওকে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে 25টা মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলো কি আমরা মানে কারা এই মৌলিক সংখ্যাগুলা? এক কিন্তু কখনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা শুরু হয় হচ্ছে 2 থেকে। 2, 3, 5, 7, 11, 13, তারপর 17, 19, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, তাই না? এখন তোমাকে একটা রেঞ্জ জানতে হবে মৌলিক সংখ্যা। কি রেঞ্জ? যেটা পরীক্ষার সময় আসে, হচ্ছে মৌলিক সংখ্যার ট্রিক্স। এই যে 1 থেকে 110, আমরা 1 থেকে যে 100 বললাম, 1 থেকে 100 এর মধ্যে টোটাল মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। তো আমরা এই সংখ্যাটা একটু মনে রাখবো। কেন মনে রাখবো? দেখো, এই 4 দ্বারা কি বোঝায়? এই 4 দ্বারা বোঝায় হচ্ছে, একটু ফাঁকা দিই, এই 4 দ্বারা বোঝায় হচ্ছে 1 থেকে 10 রেঞ্জ। 1 থেকে 10 এর মধ্যে তুমি 4টা মৌলিক সংখ্যা পাবে। 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা মৌলিক সংখ্যা আছে। তারপর আবারও তুমি যে বলো এই 4 মানে হচ্ছে 11 থেকে 20, 11 থেকে 20-এ মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টি। তার মানে যদি আমি তোমাকে কখনো বলি ভাইয়া বলো তো 1 থেকে 20-এর মধ্যে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে, তখন তুমি কি করবা? গুনবা 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11, 13, 17, 19, 8টা। বাট তোমার যদি এটা মনে থাকে 4, 4,
2 দিয়ে মানে 44 22, এবার মনে রাখবা 44 22 322 321, 44 22 তারপর হচ্ছে তোমার 322 321, এটা তুমি মনে রাখতে পারো তাহলে বুঝে নিবা 44 মানে হচ্ছে 1 থেকে 20, প্রথম 4 হচ্ছে 1 থেকে 10-এর কয়টা মৌলিক সংখ্যা আছে 4টি, পরেরটা হচ্ছে কি 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা 4টি আছে। সো তোমাকে আমি যদি বলি 1 থেকে 20 তার মানে কি এই পুরোটাকে বুঝাচ্ছি। তো 1 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 4 আর 4 যোগ করলে 8টা মৌলিক সংখ্যা আছে। তোমাকে তখন হাতের মধ্যে গুনতে হচ্ছে না 2 3 5 7 আবার 9 অনেক সময় বলবে মৌলিক সংখ্যা, সে হাতে গোনা লাগতেছে না। সে 1 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, আমার 4 আর 4 যোগ করলে 8টা মৌলিক সংখ্যা আছে। কয়টি মৌলিক সংখ্যা আছে, 8টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এরপর আছে 2 2, এই 2 2 মানে কি বোঝাচ্ছে, এই 2 মানে হচ্ছে আমার 21 থেকে হচ্ছে 30-এর মধ্যে দুইটা মৌলিক সংখ্যা, আর এই মৌলিক সংখ্যা মানে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে দুইটা মৌলিক সংখ্যা আছে। সো আমি যদি এখন তোমাকে বলি তুমি একটু বলো তো আমাকে 21 থেকে 40-এর মধ্যে 21 থেকে 40-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তুমি আমাকে বলো ভাইয়া 2 যোগ 2 ইকুয়াল হচ্ছে 4টি মৌলিক সংখ্যা আছে। সো 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, আর 31 থেকে 40-এর মধ্যে কয়টা আছে, 2টা আছে। তার দুটাকে যদি মার্জ করে বলি 21 থেকে 40-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে ভাই 4টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এরপরে এবার আসি এটাতে, এটা মানে কি বোঝাচ্ছে, প্রথমটা মানে হচ্ছে আমার 41 থেকে হচ্ছে 50, তারপরটা হচ্ছে আমার 51 থেকে হচ্ছে 60, তারপরটা হচ্ছে আমার কি বলতো 61 থেকে 70, এরপর হচ্ছে লাস্ট তিনটা, এটা মানে হচ্ছে আমার 71 থেকে 80, এটা মানে হচ্ছে আমাদের 81 থেকে হচ্ছে 90, আর লাস্ট এক মানে হচ্ছে 91 থেকে হচ্ছে 100। তার মানে একটা তুমি মনে রাখো যে 91 থেকে 100-এর মধ্যে অনলি একটা মৌলিক সংখ্যা আছে, অনলি একটা মৌলিক সংখ্যা আছে, এই যেখানে 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ছন্দটা অবশ্যই একটু মনে রাখবো। সেটা কত, সেটা হচ্ছে 44 22 322 321, 44 22 322 321। এখন তোমাকে যে কোনো রেঞ্জ দিতে পারে, স্যাররা তোমাকে পরীক্ষায় বলতে পারে 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50-এর মধ্যে কি বললাম মৌলিক সংখ্যা কয়টি আছে। তো তুমি এখন কি করবা, গুনবা 2 3 5 6, উত্তর হচ্ছে না, আমরা এখন ছন্দ লিখবো। আমরা জানি 4 4 2 2 322, 322 1 থেকে 50, তার মানে 5টা নিতে হবে, 1 2 3 4 5, এই যে এইটা এইটা 5টা। ঠিক আছে, এখন তুমি এটাকে যোগ করো, যোগ করে দেখো কত হয়, 8 9 10 11 12 13 14 15, 15টা। তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে, 15টা। এ ভাইরা দেখো পারবা কিনা, টোটাল মৌলিক সংখ্যা কয়টা আছে, 15টা। তার মানে এই যে আমাদের একটা মৌলিক সংখ্যা একটা ক্যালকুলেশনে যে একটা ঝামেলা হইতো, এখন আর ঝামেলা হবে না, এখন আর ঝামেলা হবে না। একটা রেঞ্জ দিয়ে দিলে আমরা এখন ইজিলি মৌলিক সংখ্যাটা বলে দিতে পারবো যে কয়টা মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এই প্রত্যেকে বুঝছো মৌলিক সংখ্যার হিসাবটা। গুড, একটা সূত্র রাখছি, এই সূত্রটা আমি যখন তোমাদের অঙ্ক করাবো তখন বুঝাবো, এখন আপাতত এটা বুঝাচ্ছি না। ঠিক আছে, এখন আপাতত বুঝাচ্ছি না, এখন আপাতত এটা বুঝাচ্ছি না। এটা হচ্ছে আমাদের অথবার সূত্র, অথবা বা প্রশ্নের মধ্যে যদি অথবা বা থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো এটা পরে বুঝাবে, এখন না, এখন মাথা নষ্ট করার দরকার নাই। এবার চলে আসো, কি বলছে প্রশ্ন পড়ো। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে, 1 থেকে 30 রেঞ্জ দিছে কি, 1 থেকে 30 সংখ্যাগুলো থেকে যে কোনো একটি সংখ্যাকে দৈবভাবে বেছে নেওয়া হলে সংখ্যাটি জোড় হবার সম্ভাবনা কত, বিজোড় হবার সম্ভাবনা কত, মৌলিক হবার সম্ভাবনা কত, 3 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা কত, বহুত কথাবার্তা বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য আমি 1 থেকে 30 লিখবো, না লিখলেও হইতে পারে, আমি তাও লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে, তো তোমরাই আমাকে বলো, তোমরাই বলো যে
প্রথম প্রশ্নটার উত্তর কি হতে পারে? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ফার্স্ট একটু খেয়াল করে দেখো, সম্ভাবনা মানে উপরে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে কি মোট ঘটনা। তো আমরা জানি এখানে মোট ঘটনা কয়টা আছে ভাই? 1 থেকে 30 কয়টা সংখ্যা আছে রে ভাই? 30টাই তো আছে। 1 2 3 4 করে গণনা করলে 30 পর্যন্ত 30টাই আছে নাকি? 30টা ঘটনা, 30টাই আছে এখানে। ওকে, তো এখন মোট ঘটনা পেলাম। এবার আসি প্রশ্নে কি বলতো, জোড় সংখ্যা মানে জোড় সংখ্যা আছে কয়টা? যেহেতু 1 থেকে 30, তার মানে তারা অর্ধেক গিলা জোড়, অর্ধেক গিলা বিজোড়, তার মানে 15/30 কাটাকাটি করে যাবো, সেটা অ্যান্সার। পরেরটাও সেম, 30 আর উপর হচ্ছে 15, তাই না? কারণ আমাদের বিজোড় সংখ্যা আছে 15টা, জোড় সংখ্যা আছে 15টা। এবারকার প্রশ্ন একটু খেয়াল করে দেখো যে মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কতটি? তোমাকে এখন দেখতে হবে যে কোনটা কোন মৌলিক সংখ্যা হচ্ছে না, গোনা লাগবে না। আমরা জানি, ছন্দ জানি, মৌলিক সংখ্যা হওয়ার ছন্দ কি? 1 থেকে 30 বলছে, 4 4 2, তাই না? আমরা জানি 8 আর 2 যোগ করলে 10, তার মানে হচ্ছে 10/30, 1/3, ঠিক আছে? তাই তো? পাচ্ছ? গুড। হ্যাঁ, না দেখি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সময় ভাই, এটা মানে কি ভাইয়া? 3 দ্বারা বিভাজ্য মানে বুঝায় 3-এর নামতা। 3-এর নামতা পারো? যারা পারো না তাই একটু দেখে আসতে পারো, ক্লাস প্লে আদর্শ বইয়ে 3-এর নামতা দেওয়া আছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিক্কা 9, 3 4 12, বুঝছো? তাহলে এরকম 3-এর নামতা কয়টা আছে 1 থেকে 30-এর মধ্যে? এটা আমাকে জানতে হবে। 1 থেকে 30-এর মধ্যে 3-এর নামতা কয়টা আছে? 3 10 30, তার মানে এখানে 10টা নামতা আছে 3-এর, মানে 3 দ্বারা বিভাজ্য এরকম 10টা সংখ্যা আছে, বুঝছো? তার মানে আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মানে 30 তো নিচে থাকবেই, আর উপরে কয়টা হবে? 3 10 30, 1/3, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। এবার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা কত? 7 দ্বারা বিভাজ্য মানে একই রকম কথা ভাই, 7-এর নামতা পড়তে হবে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 4 28, তারপরে এখন 4টা ঘটনা আছে, তার মানে হচ্ছে 4/30। এটা অ্যান্সার। কাটাকাটি করতে পারো তুমি, আমি কাটাকাটি করলাম না। 7 দ্বারা বিভাজ্য সম্ভাবনা হচ্ছে 4/30। এবার হচ্ছে মেইন সমস্যা। এবার কি সমস্যা? এবার সমস্যা হচ্ছে এইটাই যে এইটা আর এইটা, এটা এখানে দিছি কারণ এটা পরের পেজে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটা এবং আছে। কি আছে? এবং আছে। আচ্ছা, আমি এটা পরের পেজে নিয়ে যাই। ওকে, আমরা একটু দেখি এই দুটো একটু দেখি। হ্যাঁ, একটু খেয়াল করো, 3 এবং 7, আমরা এখন এই দুটো করবো। 3 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 এবং 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তো এটা দ্বারা আসলে কি বোঝায়? তুমি এবার একটা কাজ করবে, তুমি যখন এবং দেখবা তখন তুমি এভাবে 3-এর নামতাটা লিখবা। আমি প্রথম থেকে এভাবে বুঝাবো। 3 এবং 7 দ্বারা বিভাজ্য, 3-এর নামতা লেখো ভাই। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিক্কা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 24 27 30। 3-এর নামতা আমি লিখলাম, ঠিক আছে? কষ্ট করে লিখতেছি তাও। এবার তুমি কি করবা? 7-এর নামতা লিখবা। 7-এর নামতা, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, ঠিক আছে? তার মানে আমি হচ্ছে 3-এর নামতা লিখলাম, আমি হচ্ছে কি করলাম? 3-এর নামতা লিখলাম, আবার আমি 7-এর নামতা লিখলাম, ঠিক আছে? 3-এর নামতা লিখলাম, 7-এর নামতা লিখলাম। এখন আমি দেখবো আমার এখানে ল্যাঙ্গুয়েজটা কি? এবং ল্যাঙ্গুয়েজ, এবং অথবা ও যে কোনো একটা থাকতে পারে, এবং নাহলে ও যে কোনো একটা থাকতে পারে। তো এটা মানে হচ্ছে দেখবা এই যে 3-এর নামতা আর 7-এর নামতা আছে, এদের মধ্যে কমন কে কে আছে? কি বললাম? কমন কে কে? তো চলো একটু কমন খুঁজি। এদের মধ্যে কমন আছে হচ্ছে আপনার দুটার মধ্যে কমন ভাইয়া, কমন হচ্ছে যে 21, এখানেও 21 আছে, এখানেও 21 আছে, তারপর এখানে 28 আছে, এখানেও 28 আছে। 28 আছে কি না? অর্থাৎ কমন একটাই, সেটা কত? 21। দেখো, 3-এর নামতার মধ্যে একটা কমন আছে 21, 7-এর নামতার মধ্যে একটা কমন আছে 21। তাহলে কমন আছে টোটাল কটা সংখ্যা? একটাই, সেটা কত? 21। এই জন্য আমরা এখান থেকে লিখবো। এখন দেখো কি যে 1/30, 1/30। এবং তুমি যদি সামনে কিছু লিখতে চাও তাহলে বলবা প্রবাবিলিটি অফ 3 এবং 7,
3 এবং 7 ইকুয়াল টু 1/30। তাহলে 1 মানে কি? আবার তুমি এখানে 21 লিখে দিও না, তোমাকে দেখতে হবে কয়টা ঘটনা মিল আছে। একটা ঘটনা, 21 একটা ঘটনা। আমি ছোটবেলায় এই কাজটা করতাম, 21 বসা দিতাম না, 21 তো বসানো যাবে না, 21 হলে একটা ঘটনা, তাহলে তোমাকে লিখতে হবে 1/30। ঠিক আছে, একটা ঘটনা, বুঝছি। সো এটা তোমাকে কমনটা দেখতে হবে। এবার চলে আসো 3 অথবা 7 হওয়ার সম্ভাবনা কত। এবার চলে আসছে কি বলতো, অথবা। এবার কি আসছে, অথবা। মনে রাখবা যখন তুমি অথবা দেখবা তখন তোমার কাছে এই সূত্রটা চিন্তা করতে হবে, এই সূত্রটা ইউ মানে হচ্ছে অথবা, ইউনিয়ন। এই ইউনিয়ন মানে হচ্ছে কি, অথবা। তাহলে পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, ওই যে এবং যে আমরা শিখলাম না, ওই এবংটা হচ্ছে ইন্টারসেকশন। তার মানে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার এইখানে তুমি দেখো যে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি নাই, তো এটা কেন নাই ওটা আমরা পরে বুঝবো, সূত্র থেকে বোঝার দরকার নাই। তো আমরা প্রথমে আগে এটাকে মেন সূত্র চিন্তা করবো। পি অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন এই সূত্র কখন নিয়ে আসবো, যখন প্রশ্নের মধ্যে আমরা অথবা দেখবো। কি দেখবো, অথবা দেখবো। ওকে, তা আমরা চলো এটা একটু লিখে ফেলি। পি অফ 3 ইউনিয়ন 7, এটা মানে হচ্ছে কি দেখো, পি অফ 3 প্লাস পি অফ 7 মাইনাস পি অফ 3 ইন্টারসেকশন 7। ওই যে এ ইউনিয়ন বি শিখছিলাম, সেই এ এর জায়গায় 3 আর বি এর জায়গায় কি বলতো 7, এটা। এবার একটু খেয়াল করে দেখো, পি অফ 3, পি অফ 3 মানে কি, পি অফ 3 আমরা একটু আগে শিখছি। দেখো পি অফ 3 মানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। দেখো এই 3 দ্বারা বিভাজ্য, এটাকে আমরা পি অফ 3 বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, এটা তো আবার এখানে চলে আসলো কেন, আচ্ছা যাই হোক সমস্যা নেই। পি অফ 3, তাহলে আমরা পি অফ 3, এটাকে আমরা পি অফ 3 বলতে পারি। পি অফ 3 হচ্ছে এটা। তাহলে পি অফ 3 মানে হচ্ছে 1/7, 1/3। একটু বুঝো, এখানে আমাদের এখানে যেহেতু অথবা দেওয়া আছে, সেজন্য আমরা বলছি কি বলতো, পি অফ 3 ইউনিয়ন 7, পি অফ 3 প্লাস পি অফ 7 মাইনাস পি অফ 3 ইন্টারসেকশন 7। তো পি অফ 3 মানে কি, পি অফ 3 মানে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো একটু আগে আমরা দেখলাম না 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কতগুলা, ভাই 10/30 মানে 1/3, এই যে 1/3 লিখছি, প্লাস পি অফ 7, পি অফ 7 মানে কি বলতো, এই যে এটা পি অফ 7 মানে হচ্ছে এটা, পি অফ 7 মানে হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কয়টা ছিল, 4/30। তুমি এখানে 4/30 লেখো, 4/30 মাইনাস পি অফ 3 ইন্টারসেকশন 7। এটা মানে কি, এটা মানে এই যে আমরা একটু আগে যে করলাম না, এই যে এটাই হচ্ছে তোমার পি অফ 3 ইন্টারসেকশন 7। অর্থাৎ আমার 3 আর 7 এর মধ্যে কোনো কমন অংশ আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে আমার এখানে দেখো 3 আর 7 এর মধ্যে আমি এখানে কমন অংশ বের করছিলাম একটা, কমন অংশ কয়টা বের করছিলাম, একটা। তাহলে এই যে 1/30 এটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে, 1/30কে আমাকে বিয়োগ করতে হবে, মাইনাস 1/30। এরপর তুমি এটাকে লসাগু করে যা পাবা সেটা তোমার অঙ্কের অ্যান্সার। এরপর তুমি লসাগু করে যা পাবা সেটা তোমার অঙ্কের অ্যান্সার। লসাগু করো, যা আসবে সেটা তোমার অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে লসাগু হলো 10 14, হ্যাঁ 13/30, ক্যালকুলেশন করলে আসবে 13/30, 13/30, 13/30 আসবে। তারপরে আলাদা আলাদা করে তোমাকে চিন্তা করতে হবে। এরকম অঙ্ক আমরা আরো করবো, এরকম অঙ্ক আরো করবো, চলো এরকম অঙ্ক আরো করি। এই যেটা করি একটু বুঝো, মৌলিক সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। যদি আগেরটা না বুঝো এটা বুঝতে পারবে ইনশাল্লাহ। মৌলিক সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। মৌলিক সংখ্যা, ভাইয়া কয়টা মৌলিক সংখ্যা ছিল একটু বলো তো, পি অফ মৌলিক সংখ্যা, পি অফ মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কয়টা ছিল বলো, 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা কয়টা বের করছিলাম, একটু আগে বের করছিলাম। মৌলিক সংখ্যা 10/30 মানে হচ্ছে 1/3, মৌলিক সংখ্যা হচ্ছে কত, 1/3। এরপর কি 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, বলো 5 দ্বারা বিভাজ্য মানে হলে 5-এর নামতা, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, এখন 6টা ঘটনা আসছে, 6/30, তার মানে কত হবে 2/15। ঠিক আছে, এখন যেহেতু তোমাকে তারা কি বলছে এবং বলছে, ওকে। তাহলে এখন পি অফ মৌলিক সংখ্যা, মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য
তো এই দুটার মধ্যে আমাকে দেখো কমন সংখ্যা কে আছে, আগে আমি পুরোটা বের করে নিচ্ছি। এখন আমি দেখবো মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য, এটা মানে হচ্ছে মৌলিক সংখ্যা আর 5 দ্বারা বিভাজ্য, এদের মধ্যে কোনো কমন সংখ্যা আছে কিনা। তো তুমি যদি একটু পাশে লিখতে তাহলে তুমি আরো স্পষ্ট বুঝতে পারবা। যেমন পি অফ 5, পি অফ মৌলিক, এই সংখ্যাগুলো কে কে ছিল? পি অফ মৌলিক আমি যদি চিন্তা করি 2, তারপর হচ্ছে কত 2, 3, সবগুলো আমি লিখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। 2, 3, তারপর 5, 7, 11, 13, 17, 19, 23, 27, 29, 29 হবে। আর আরেকটা হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য, আরেকটা কি বলতো 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তো 5 দ্বারা বিভাজ্য কে কে আছে বলো তো ভাইয়া? 5, 10, 15, 20, 25, 30। তাহলে এখন তুমি দেখো যেহেতু আমি এবং লিখছি, তো দুইটার মধ্যে কমন কে কে? ভাই কমন হচ্ছে 5, কমন হচ্ছে কত 5, তার মানে একটাই সংখ্যা কমন আছে, মৌলিক সংখ্যা আর 5 দ্বারা বিভাজ্য, এই দুটার মধ্যে কমন সংখ্যা কয়টা? একটাই, সেটা কত 5। তাহলে আমি বলবো হচ্ছে 1/30। আমি কি বলবো? 1/30। এই তো। এবার আসো মৌলিক সংখ্যা অথবা 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি পি অফ মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা অথবা অথবা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য। এখানে একটা একটা করে কাজ করতে হবে, কিন্তু দেখো একটা একটা করে করতে হবে। প্রথমে বলতে হবে পি অফ মৌলিক সংখ্যা, পি অফ মৌলিক সংখ্যা। আচ্ছা এটা আমি না লিখে লিখলে আর বড় হয়ে যাবে। তো যখন তোমার কাছে অথবা চাবে, যখন অথবা বলবে তখন সূত্র কিন্তু ভাইয়া কি বলতো? পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি মাইনাস হচ্ছে কি বলতো? পি অফ এ ইন্টারসেকশন বি। সূত্র কিন্তু এটা, অথবা সূত্র কিন্তু এটা। আর ইন্টারসেকশনটা আমরা দেখবো কোনো কমন আছে কিনা, বাট অথবা মানে কিন্তু দেখবো তোমার আলাদা আলাদা করে বের করতে হবে, দেন মাইনাস করে তোমাকে দেখতে হবে যে কমন আছে কিনা সেটা। তো পি অফ এ, পি অফ এ মানে কি বলতো? মৌলিক সংখ্যা হওয়া সমনা। তো মৌলিক সংখ্যা হওয়া সমনা কত? 1/3 প্লাস পি অফ বি, পি অফ বি মানে হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হওয়া সমনা কত? 2/15, 2/15 মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে কি বলতো? এবং এবং আমরা দেখছিলাম না যে এই দুটার মধ্যে একটা যে কমন আছে সেটা কত? 1/30। এইটা মানে কি বোঝে? যে পি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন কেউ আসছে কিনা, কমন কেউ আসছে কিনা। তুমি দেখবে কমন আসছে হচ্ছে একটাই, সেটা কত? 5। তার মানে তুমি বলবো হচ্ছে 1/30। এখন তুমি এটা ক্যালকুলেশন করে যাবো, সেটা হচ্ছে অ্যান্সার। যদি এই অথবা দিয়ে পরীক্ষাতে বেশি আসে, অথবা মানে হচ্ছে তোমাকে তারা যদি বলে মৌলিক সংখ্যা, তো তুমি আগে কি করবা? মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা বের করবা। তারপর তোমাকে বলছে 5 দ্বারা বিভাজ্য, তার মানে 5 দ্বারা বিভাজ্য সম্ভাবনা বের করবা। এরপর তুমি দেখবা মৌলিক সংখ্যা আর 5 দ্বারা এদের মধ্যে কোনো কমন সংখ্যা আছে কিনা, তার সম্ভাবনা তুমি বের করবা। দেন সেটাকে তুমি মাইনাস করে দিবা। এরপর তুমি ক্যালকুলেশন করবা, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া সব সময় কি মাইনাসটা হবে নাকি হবে না? চলো একটু আমরা দেখি পরেরটাতে যে সবসময় আসলে মাইনাস হয় নাকি হয় না, সবসময় কি মাইনাস হবে নাকি হবে না, একটু দেখি। তো আমরা একটু বের করার চেষ্টা করি। 5 দ্বারা 9 দ্বারা, হ্যাঁ 5 দ্বারা 9 দ্বারা। তো 5-এর নামও তো আমরা জানি, 5, 10, 15, 20, তারপর তো কত 25, তারপর কত 30। আর 9 নামতা কত বলো তো? 9 দুগুণে 18, 3 নং হচ্ছে 27, 3 নং 27। একটু বুঝো, 3 নং 27। এখন তোমাকে বলছে 5 এবং 9, তারপরে কি ইন্টারসেকশন 9। এখন দেখো তুমি এই দুইটার মধ্যে মানে 5 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য, এদের সম্ভাবনা কত? মানে এদের কমন যে অংশটা আছে এই কমন অংশটা হওয়ার সম্ভাবনা কত? তুমি একটু দেখো তো ভাইয়া এদের মধ্যে কি কোনো কমন সংখ্যা আছে? 5-এর নামতা দেখো আর 9-এর নামতা দেখো, দেখো তো কোনো সংখ্যা কি মিলছে? উত্তর হচ্ছে না ভাই মিলে নেই। তাহলে অ্যান্সার হচ্ছে কি দেখো 0/30 মানে হচ্ছে কত? 0। বুঝছো? তার মানে এদের মধ্যে কোনো কমন সংখ্যা নাই, তার মানে এরকম ঘটনা ঘটবে না, এরকম একটা ঘটনা নাই। এখানে যেমন একটা ঘটনা ঘটছিল যে 5 আর 5 মিলছিল, এই জন্য একটা দিচ্ছি, বাট এখানে কোনো ঘটনাই মিলে নাই, তাহলে কেমনি হবে? হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার তুমি এটাতে আসো, এখানে কি দিছে? অথবা দিছে। তোমার সূত্র কি ভাই? সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, অথবা মানে হচ্ছে এটা দিতে হবে। তারপর পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, সূত্র লিখলাম। এবার পি অফ এ মানে কি? পি অফ এ মানে হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কি হবে? এখানে কয়টা আছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6। তার মানে কত বলবা? 6/30 প্লাস পি অফ বি, পি অফ বি মানে কি?
9 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাই 9 দ্বারা মানে এখানে কয়টা আছে? 9, 18, 27, তার মানে হচ্ছে 3/30। এবার হচ্ছে মাইনাস, এবার একটা মজার জিনিস দেখো, মাইনাস বলতো যে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, যে দুইটার কমন কোনো সংখ্যা আছে, সম্ভাবনা আছে কিনা, দুইটার কমন কেউ নাই, কমন কেউ আছে অথচ না নাই, তাহলে -0, -0। তার মানে আমাদের এই যে সূত্রটা ছিল, দেখো এই যে সূত্রটা ছিল, একটা পার্টে কি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি আছে, আরেকটা পার্টে নাই, আরেকটা পার্টে নাই মানে অ্যাকচুয়ালি এখানে -0 আছে, মানে এরকম কোনো ঘটনা নাই। সো -0 লেখা না লেখা কি একই কথা না? সো আমার এখানে একটু খেয়াল করে দেখো যে আমার এখানে কমন ঘটনা নেই, তার মানে -0, তার মানে এই পার্টটা কি বাদ হয়ে গেল, আর এই পার্টটা বাদ হয়ে যাওয়া মানে কি 2 নম্বর সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। সো পোলাপাই সবসময় বলে ভাই 1 নম্বর সূত্র হবে নাকি 2 নম্বর সূত্র হবে, ভাই একটাই তো সূত্র, পরের পার্টে ওটা -0 হয়ে গেছে, মানে 0 হয়ে গেছে, লেখা না লেখা একই কথা, ঠিক আছে? এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, যা পাবা সেটা হচ্ছে কি অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এই তো দেখো বুঝছো কিনা। তাহলে উপরে হচ্ছে তোমার 9, নিচে হচ্ছে 30, কাটাকাটি করবা, অ্যান্সার পেয়ে যাবা। তো আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে আসছি, যেগুলো তোমাদের কাছে একটু আনকমন, ঠিক আছে? দেখো তো কি লেখা আছে, যুগ্ম বর্গ হবার সম্ভাবনা, অযুগ্ম বর্গ হবার সম্ভাবনা, যুগ্ম ঘন হবার সম্ভাবনা, অযুগ্ম ঘন হবার সম্ভাবনা। তো এখন বলো ভাই যুগ্ম অযুগ্ম এসব কি নিয়ে আসছেন ভাই, এসব তো আপনি শিখান নাই। বাইরে শিখাইছি রে ভাই, শিখাইছি। যুগ্ম মানে হচ্ছে জোর, যুগ্ম মানে কি জোর, না জানলেই সমস্যা। আর অযুগ্ম মানে হচ্ছে কত, বিজোড়, বুঝছো? যুগ্ম মানে হচ্ছে জোর, আর অযুগ্ম মানে হচ্ছে কত, বিজোড়, বুঝছো? বর্গ সংখ্যা বলছি কিনা, বর্গ। তো আমার এখানে দেখো 1 থেকে 30-এর মধ্যে, 1 থেকে 30-এর মধ্যে, হ্যাঁ, বর্গ সংখ্যা একটু গুণো, 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 9, তারপর 16, তারপর হচ্ছে 25, বুঝছো? 1, 4, 9, 16, 25। তাহলে বলো এর মধ্যে জোর কয়টা আছে, জোর বর্গ কয়টা আছে? 1, 2টা আছে জোর, আর বিজোড় কয়টা আছে ভাই? বিজোড় আছে হচ্ছে আপনার 3টা, বিজোড় কয়টা আছে? 3টা। তার মানে দেখো আমি যখন তোমাকে বললাম যে যুগ্ম বর্গ, তার মানে আমার মানে 1 থেকে 30, আমার এখানে মোট ঘটনা কিন্তু 30টাই, কারণ আমাকে 1 থেকে 30 বলছে, মোট ঘটনা 30টাই। যুগ্ম বর্গ মানে জোর বর্গ কয়টা আছে? জোর বর্গ আছে ভাই আপনার 1টা 2টা, তার মানে 2। অযুগ্ম বর্গ মোট ঘটনা 30টাই, মানে বিজোড় বর্গ কয়টা আছে? 3টা, বুঝছো? এই এ হচ্ছে আমাকে ঘন বলছে, যুগ্ম ঘন আর অযুগ্ম ঘন বলছে। তো আমরা দেখি, তো 1 থেকে 30-এর মধ্যে যদি তুমি ঘনর কথা চিন্তা করো, তুমি বাবা হচ্ছে 1, তারপর কত বাবা 8, তারপর কত আছে 27, আর কিন্তু নাই, হ্যাঁ। তো এখন তুমি দেখো যে যুগ্ম ঘন একবারে সহজ, মোট ঘন 30টাই, যুগ্ম মানে কি জোর, জোর ঘন কয়টা আছে? এই একটাই, জোর ঘন কয়টা আছে? একটাই আছে, তার মানে 1/30। অযুগ্ম ঘন মানে যে বিজোড় ঘন কয়টা আছে? 2টা আছে, বিজোড় ঘন কয়টা আছে? 1টা 2টা। তারপর দেখো দেখতে কঠিন, যুগ্ম অযুগ্ম জীবনে ভাইয়ের আমরা শিখি নাই, কিন্তু যুগ্ম মানে হচ্ছে জোর, আর অযুগ্ম মানে হচ্ছে কি বিজোড়। এখন তোমাকে তাহলে যে কোনো রেঞ্জ দিয়ে বলতে পারে যুগ্ম জোর, অযুগ্ম বিজোড়, যুগ্ম ঘন, অযুগ্ম ঘন বলতে পারে, ঠিক আছে? তারপরে নতুন একটা ভাষা শিখলাম, তবে যে কোনো মুহূর্তে পরীক্ষা দিয়ে দিতে পারে, তাই না? ওকে, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাত্রীবাহী গাড়ির সম্ভাবনা, এটা অ্যাকচুয়ালি আজকে ক্লাসের টপিকসে নাই। আজকে ক্লাসের টপিকসের পরেরটা যদি তুমি চিন্তা করো, পরেরটা আসলে সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ আজকে হচ্ছে আমরা এই কয়েকটা টপিকসে শিখবো, হ্যাঁ। এর বাইরে আসলে আজকে ক্লাসে তেমন কিছু শেখাবো না। তো তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার টপিকস ছিল। তো আমি আশা রাখতে পারি যে তোমরা যে ট্রিক্সগুলো তোমাদেরকে শেখানো হয়েছে, তোমরা প্রত্যেকে এই ট্রিক্সগুলো দেখে মানে ভালো মতো আশা করি বুঝতে পেরেছো। এবং আমি তোমাদের মানে আমি দৃঢ় বিশ্বাস যে তোমরা যখন পাওয়ার প্লে প্রোগ্রামে আসবে, আমাদের পেড প্রোগ্রামে, তখন ঠিক এভাবেই আমরা প্রতিটি ক্লাস তোমাদেরকে নেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যায়
এবং এমসিকিউ সিকিউ যেন আমরা ক্লাসের মধ্যে তোমাদেরকে সমাপ্ত করে দিতে পারি, সেই জন্য সেই টার্গেট নিয়ে আমরা তোমাদেরকে পড়াবো। সো যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ পাওয়ার প্লে ক্লাসগুলো বা ফ্রি ক্লাসগুলো আমাদের কাছে অনেক বেশি ইফেক্টিভ মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে এনরোল করবে। আর আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদের প্রত্যেকেরই থাকা উচিত। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে। আর যদি তোমাদের সম্ভব হয় তাহলে বন্দিবাস স্কুল গ্রুপে তোমরা তোমাদের নোটগুলো সাবমিট করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই।